বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাইয়া আপুরা, তোমাদেরকে অনেক অনেক স্বাগতম আমাদের আজকের এই ক্লাসে। আমরা রেটিনা একাডেমিক কেয়ারের পক্ষ থেকে বায়োলজি সাইকেল 1 নামের যে কোর্সটা আজকে থেকে শুরু করলাম, সেই কোর্সটা তোমাদের সবার জন্য একদম ফ্রি। এই কোর্সে আমরা আমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম 3টা অধ্যায়, যেটা হচ্ছে কোষের গঠন প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় হচ্ছে কোষ বিভাজন, আর তৃতীয় অধ্যায় হলো কোষ রসায়ন। এই 3টা চ্যাপ্টার একদম A to Z যত ডিটেলসে পড়তে হয় আমরা তোমাদেরকে সেটা পড়াই দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তা আমরা আশা করব যে তোমরা আমাদের সাথে থাকবে এবং আমাদের সাথে এই ক্লাসগুলো এনজয় করবে। প্রথমে আমার পরিচয় বলে নিই। আমার নাম শাহনেওয়াজ সাকিব। আমি আছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে। আর আমি এখানে তোমাদের বায়োলজি পড়াই। ঠিক আছে? তো আসো, আমরা একদম প্রথম পেজ দেখতে পাচ্ছি। তোমরা বই কিনেছো? বলো তো বোটানি বই কোনটা কিনেছো, শুনি একটু। হ্যাঁ, গুড। আবুল হাসান স্যারের বই এটাই কিনতে হবে। ঠিক আছে, বই কেনা দেরি করা যাবে না, দ্রুত বই কিনে ফেলতে হবে, কারণ পড়াশোনা তো আর বই ছাড়া সম্ভব না, তাই না? ওকে, ঠিক আছে। পড়ার ফাঁকে আমরা কিছুক্ষণ পর পর প্রশ্ন নেব। যখন জিজ্ঞাসা করব যে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা, তখন কাইন্ডলি প্রশ্ন করিও। আর প্রথম থেকে একটু মনোযোগ দিয়ে শুনিও, তাহলে দেখবা আসলে বুঝতে তেমন একটা সমস্যা হবে না। ঠিক আছে? আচ্ছা, 20 সালের বই চলবে কিনা? না ভাই, 20 সাল অনেক পুরাতন বই। ওই বই চলবে না, তোমাদেরকে নতুন বই কিনতে হবে। অন্তত 24 সালের বই কিনতে হবে তোমাদেরকে। ঠিক আছে? তো আমি একটু তোমাদেরকে দেখাই দিই কোন বই কিনতে হবে মেইনলি। অনেক বই আছে বাজারে, তবে জীববিজ্ঞান প্রথম পত্রের জন্য। আচ্ছা, এটা একটু মিস করি। আমরা তো জীববিজ্ঞান প্রথম পত্র পড়বো। তো এই জীববিজ্ঞান প্রথম পত্রের জন্য তোমাদের লাগবে আবুল হাসান স্যারের বই। আমি নামটা লিখে দিচ্ছি, তোমরা এটা যারা এখনো বই কেননি তারা কিনে নিও। ঠিক আছে? বাজারে লাইব্রেরিতে গিয়ে যদি বলো আমাকে ইন্টার ফার্স্ট ইয়ারের আবুল হাসান স্যারের বই দেন, তাহলে দিয়ে দিবে। ঠিক আছে? এটা 2024 সালের পর থেকে হলেই হবে। কিন্তু যাদের 2023 সাল 2022 সালের বই আছে, পুরাতন বড় ভাই আপুদের, ওই বইয়ের সাথে এই বইয়ের অনেক পার্থক্য আছে। তো নতুন বই কেনাটাই ভালো। ঠিক আছে? আলটিমেটলি বই কিনতেই হবে নতুন। তাহলে ওইটা এখন হয়তো ওইটা না পড়ে একবারে নতুন বই কেনা ভালো। ওকে, ঠিক আছে। আচ্ছা, আসো তো আমরা পড়াই যে। আর জীববিজ্ঞান দ্বিতীয় পত্র ওটা গাজী আজমল স্যারের বই। নামটা লিখে নিতে পারো তোমরা, গাজী আজমল স্যারের বই। ঠিক আছে? তো আসলে আমরা একদম শুরুতেই, তোমাদের এই অধ্যায়টা বেশ বড় একটা অধ্যায়। হ্যাঁ, অধ্যায়ের নাম কোষ ও এর গঠন। তো বুঝতেই পারছো এখানে কি নিয়ে আলোচনা হবে। কোষ নিয়ে আলোচনা হবে। ওকে। আর কোষ নিয়ে আলোচনার শুরুতেই আমরা এখন দেখব কোষ আবিষ্কার হয়েছিল কিভাবে। তো আমি তোমাদেরকে প্রথমে একটা কোশ্চেন দিতে চাই। তোমরা একটা কোষ দেখতে পাচ্ছ, তোমরা কি বলতে পারবে এটা কি উদ্ভিদ কোষ নাকি প্রাণী কোষ? বলো তো। এই যে কোষটা আমরা দেখছি, এটা উদ্ভিদ কোষ নাকি প্রাণী কোষ? আর তুমি যেটা উত্তর দিবে তার পেছনে যুক্তিটা কি? আচ্ছা, এটা প্রাণী কোষের কি থাকে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে প্লাস্ট। উদ্ভিদ কোষের কি থাকে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে ক্লোরোপ্লাস্ট থাকে। সবুজ রঙের ক্লোরোপ্লাস্ট, যদিও বা এখানে সবুজ রঙের একটা জিনিস আছে, এটা ক্লোরোপ্লাস্ট না। ক্লোরোপ্লাস্টের আকৃতি কেমন হয় তোমরা আশা করি জানো।
এখানে কিছু জিনিস দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হয় মাইক্রোভিলাই। এগুলোকে বলা হয় মাইক্রোভিলাই। তো মাইক্রোভিলাই থাকে কোষ ঝিল্লিতে। তো যেহেতু এইটা শুরুতেই কোষ ঝিল্লি আছে, তাহলে এটা একটা প্রাণী কোষ। ঠিক আছে, তাহলে এখানে আমরা যে ছবিটা দেখছি সেটা একটা প্রাণী কোষ। এটার আর কিছু যুক্তি হচ্ছে, এখানে কোনো ক্লোরোপ্লাস্ট নাই। ঠিক আছে, কোষ গহ্বর নাই এখানে। এটা নিউক্লিয়াস, এগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, এগুলো গলগি বডি বা আরো কিছু ক্ষরণকারী উপাদান। তো এখানে আসলে বড় কোনো কোষ গহ্বর নাই। এটা যদি উদ্ভিদ কোষ হতো, একটা বড় কোষ গহ্বর পাওয়া যেত। যাই হোক, তো মাইক্রোভিলাই দেখেই আমরা বুঝবো এটা হচ্ছে কোষ ঝিল্লি। সবার বাইরের আবরণ যেহেতু কোষ ঝিল্লি, তাইলে এটা প্রাণী কোষ। উদ্ভিদ কোষ হলে কিন্তু এখানে এটা কোষ প্রাচীর হতো। ঠিক আছে। আচ্ছা, ওকে। এখন প্রথমেই একটা ইনস্টিটিউট দেখো, এটা হচ্ছে রয়্যাল সোসাইটি অফ লন্ডন। তোমাদের বইয়ে এটা নাম দেওয়া আছে, রয়্যাল সোসাইটি অফ লন্ডন। লন্ডনে একটা প্রতিষ্ঠান, যেটা ছিল বিজ্ঞানীদের ক্লাব। সব বিজ্ঞানীরা এখানে আসতো। এটা 1660 সালের দিককার ঘটনা। ঠিক আছে, তখন বিজ্ঞানীরা এই জায়গায় আসতেন, সপ্তাহের শেষে একসাথে বসতেন এবং আড্ডা দিতেন, কে কি আবিষ্কার করলো এগুলা নিয়ে আলোচনা করতেন। এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে রয়্যাল সোসাইটি অফ লন্ডন। ওকে। এই প্রতিষ্ঠানের একজন আহ, যন্ত্রপাতির রক্ষক বা যন্ত্রপাতি দেখাশোনা করে রাখে, এরকম একজন ব্যক্তি ছিলেন রবার্ট হুক। উনি সায়েন্টিস্টদের দেখতেন যে তারা আসে, বসে, বিভিন্ন জ্ঞান গর্ভ কথা বলে, আলোচনা করে। ওনারও ইচ্ছা হতো যে আমিও যদি সায়েন্টিস্ট হতে পারতাম তাহলে কতই না ভালো হতো। ঠিক আছে, আমিও সবার মতো এমন কিছু আবিষ্কার করে সবাইকে তাক লাগাই দিতাম। তো এরকম আর কি ওনারা আড্ডা দিত। ঠিক আছে, তো ওই যে রবার্ট হুক, উনি যে যন্ত্রপাতি রক্ষক ছিলেন, ওই ল্যাবে, ওনাদের ওই প্রতিষ্ঠানের ল্যাবে কিন্তু মাইক্রোস্কোপ ছিল। তো ওনার মাথায় একটা আইডিয়া আসলো যে আচ্ছা, আমি একটু মাইক্রোস্কোপ দিয়ে কোনো একটা জিনিসের গঠন আবিষ্কার করার চেষ্টা করি। তো ওই ল্যাবে এরকম কাঁচের বোতল ছিল। আগের দিনের বোতলের ঢাকনা কেমন ছিল জানো তো তোমরা নাকি? এরকম প্যাঁচ দেওয়া ছিপি ছিল বলো তো? না, আগের দিনে কাঁচের বোতলের ঢাকনা থাকতো, ওই যে কাঠের ছিপি, তাই না? হ্যাঁ, এরকম কাঠের ছিপি। তো উনি দেখলেন যে আচ্ছা, এই কাঠের ছিপি অনেক শক্ত হয়, কিন্তু এটা পানিতে ভাসে। ব্যাপারটা কি, রহস্যটা কি, পানিতে ভাসবে কেন? তো ভেতরের গঠনটা কি ওটা দেখার জন্য এই কাঠের ছিপিকে উনি স্লাইস করে, ছোট ছোট ভাগে স্লাইস করেন এবং ওই ল্যাবে থাকা মাইক্রোস্কোপ দিয়ে এটাকে দেখার চেষ্টা করে। ঠিক আছে, এবং উনি মাইক্রোস্কোপের নিচে যা দেখে, উনি একটু অবাক হয় যে খালি চোখে তো এরকম দেখা যায় না, মাইক্রোস্কোপের নিচে তো একটু অন্যরকমই দেখলো। ঠিক এইরকম একটা দৃশ্য উনি মাইক্রোস্কোপের নিচে দেখতে পান। এবং উনি দেখেন যে আমি কাঠের ছিপিকে চিকন চিকন পাতলা পাতলা স্লাইস করে মাইক্রোস্কোপের নিচে যখন দেখলাম, তখন আমি এখানে ফাঁকা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এই ফাঁকা জায়গাগুলোর কারণেই ওইটা হালকা আর পানিতে ভাসে। তো উনি একটা বেশ মজার জিনিস ভাবলেন যে আমি আবিষ্কার করে ফেলছি যে কাঠের ভেতরে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা আছে, ফাঁকা জায়গা। এখন যেহেতু উনি আবিষ্কার করলেন, একটা নাম তো দেওয়া দরকার। তো উনি ভাবলেন এটার নাম কি দেওয়া যায়। উনি কিন্তু সেল নামটা দিয়েছিলেন। তখন উনি চিন্তা করলেন যে এরকম ছোট ছোট খোপ খোপ আর কোথায় আছে বা কিসে দেখা যায়। তো তোমরা কি বলতে পারবা এটা কোন জায়গা? তোমরা কি গেছো এখানে? অর্ণব বলছে "ভাই, আমার কাছে 21 সালের বই আছে, ওটা হবে না? তোমাকে নতুন বই কিনতে হবে, 21 সালের বই দিয়ে হবে না। এটা পাহাড়পুর, হ্যাঁ। পাহাড়পুরে বাউন্ডারি বরাবর ছোট ছোট রুম আছে। এই রুমগুলাতে বৌদ্ধ ভিক্ষুরা থাকতো। ওনারা এক রুমে একাই বসে চিন্তা ভাবনা করত।
আর কি ধ্যান করতে বলতে পারো। তো এই যে এরকম বিভিন্ন সন্ন্যাসী যারা, তারা এরকম ছোট ছোট রুমে থাকতেন, এবং এই জায়গাগুলোকে বিদেশে মানে লন্ডনে সেল বলা হতো। এটা তাদের জন্য সেল। তো রবার্ট হুক ভাবলেন, আচ্ছা আমার এই মাইক্রোস্কোপের নিচে দেখা ছোট ছোট ঘরগুলা তো ওই আশ্রমে থাকা ব্যক্তিরা যে রুমে থাকে ওরকম ছোট ছোট ঘর, ওগুলাকে যেহেতু সেল বলা হয়, তাহলে আমি এটাকে সেল বলে দিই। তখন উনি এটার নাম দিলেন সেল। তো সেল শব্দটা রবার্ট হুক এই জায়গা থেকে নিয়েছিলেন, যার অর্থ হচ্ছে ক্ষুদ্র প্রকোষ্ঠ। তো আসলেই সেল মানে ছোট প্রকোষ্ঠ। এই যে যার ছবি তোমরা দেখছো, উনি হচ্ছেন রবার্ট হুক। আর উনি এই যে ঘটনাটা আবিষ্কার করলেন, যেটা আমি তোমাদেরকে গল্পটা বললাম, এই গল্পটা লেখা আছে ওনার এই বইতে। বইয়ের নাম মাইক্রোগ্রাফিয়া। এটা ওনার বই। বইয়ের কাভার পেজটা তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, তাহলে এটাই ছিল ভাই সেল আবিষ্কারের ইতিহাস। তো আমরা এখান থেকে কি কি জিনিস মনে রাখবো সেটা একটু তোমাদেরকে আমি রিপিট করছি। তোমরা অনেকে জিজ্ঞাসা করছো ভাইয়া যে 23 সালের বই হবে কিনা, 24 সালের বই হবে কিনা। তো 24 সাল, 25 সাল এরকম বই হবে। 23 সালের বইয়েও অনেক তথ্য কম আছে। তো যাদের 23, 22 বা 21 সালের বই, তারা অনুগ্রহ করে নতুন বই কিনে নিবা। কারণ তোমরা এই বইটা 2 বছর পড়বা। ঠিক আছে? তো 2 বছর অনেক সময়। তো নতুন বই না হলে, তুমি ভাবো তুমি এইচএসসি 27 সালে পরীক্ষা দিবা, তো তুমি যখন 23 সালের বই নিয়ে 27 সালে পরীক্ষা দিবা, 4 বছর আগের বই নিয়ে, তো এটা কিন্তু আসলে ঠিক হবে না। অনেক তথ্যই তোমার গ্যাপ হয়ে যেতে পারে। ওকে? আচ্ছা, নোট করবা কিভাবে? নোট করার দরকার নেই ভাই, বইয়ে যা আছে তাই পড়বা। বায়োলজিতে বইয়ে যা আছে সেটা যদি মনে রাখতে পারো, পরীক্ষায় 100-তে 100 পাবা। ঠিক আছে? আচ্ছা, তো এই রবার্ট হুক, আমি রিপিট করছি, রবার্ট হুক কোষ আবিষ্কার করেন কাঠের ছিপি থেকে মাইক্রোস্কোপের নিচে। উনি প্রথম পর্যবেক্ষণ করেন যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র গহ্বর আছে, এই গহ্বরগুলোর নাম উনি দেন কোষ। এবং এই কথাটা আসছে সেলুলা, ল্যাটিন সেলুলা নামের শব্দ থেকে, যেটাকে সেল বলা হচ্ছে ক্ষুদ্র প্রকোষ্ঠ। এরকম ক্ষুদ্র প্রকোষ্ঠ অনেক কিছুকে সেল বলা হয়, যেমন জেলখানায় যে কয়েদিরা থাকে ওগুলাকেও সেল বলা হয়, ছোট ছোট রুম। ঠিক আছে? বা মৌমাছির চাকে যে ছোট ছোট প্রকোষ্ঠ থাকে ওগুলোকেও সেল বলা হয়। ওকে? তো আমরা আসো বই থেকে একটু, তোমরা তোমাদের বই থাকলে বইটাতে মার্ক করে নাও, ভবিষ্যতে এগুলাই পড়তে হবে, অন্য কিছু না পড়লেও চলবে। তাহলে যে রবার্ট হুকের নামটা পড়বা। রবার্ট হুক, উনি কোন সোসাইটির মেম্বার ছিলেন বা কোথায় কাজ করতেন? রয়্যাল সোসাইটি অফ লন্ডন, এখানে কাজ করতেন। হ্যাঁ, উনি ওইখানে ওই কাঠের ছিপি স্লাইস করে কেটে অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখে এই ছোট ছোট প্রকোষ্ঠ দেখতে পান, এবং এগুলাকে তিনি নাম দেন সেল। যে সেল কথাটা আসছে ল্যাটিন সেলুলা থেকে। সেলুলার শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র প্রকোষ্ঠ। এবং এই ঘটনাগুলো উনি ওনার বই মাইক্রোগ্রাফিয়া এই গ্রন্থে উল্লেখ করেন। ঠিক আছে? দেখো ভাইয়া, এই যে প্রথম পেজ থেকে তুমি যদি এই কয়টা তথ্য মনে রাখতে পারো, এই পেজের পড়া শেষ। আর কিচ্ছু মনে রাখার প্রয়োজন নেই। সাল লাগবে না, বায়োলজিতে কোনো সালই লাগবে না। ইনফ্যাক্ট বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো পড়ার সময় কোনো সালই তোমরা পড়বা না, কোনো সাল মুখস্থ করার প্রয়োজন নেই। এগুলো আর পরীক্ষায় আসে না। বুঝতে পারছো? সাল দেখবা শুধু আইডিয়া নেওয়ার জন্য। ওকে? আচ্ছা, এরপরে আসো পরের পেজে। তো তোমাদের কি মনে হয় রবার্ট হুক যে কোষটা দেখলেন, এটা কি জীবিত কোষ ছিল না মৃত কোষ ছিল, বলো তো ভাইয়া? উনি যে কোষটা দেখেন, এটা কি জীবিত কোষ নাকি মৃত কোষ? হ্যাঁ, এটা ছিল মৃত কোষ, কারণ ওটা একটা কাঠ ছিল, কত আগে ওটা গাছ থেকে আলাদা হয়ে গেছে, অনেক আগে ওটা মারা গেছে। ঠিক আছে? আচ্ছা, তোমরা কি কখনো কোষ দেখেছো, বলো তো? প্রত্যেকটা ইংলিশ ওয়ার্ড পড়তে হবে কি ভাইয়া? না, সব লাগবে না, যেগুলো একটু ইম্পর্টেন্ট সেগুলো একটু পড়বা। হ্যাঁ, তোমরা সবাই ডিম দেখেছো। ডিম হচ্ছে একটা কোষ। ডিম হচ্ছে সবচেয়ে বড় কোষ। ঠিক আছে? আচ্ছা, ওকে। তো পৃথিবীর সবচেয়ে বড় ডিম কে পারে? ঘোড়া? উম, না হাতি? উট পাখি? তো পৃথিবীর সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম। ওকে?
আচ্ছা, তো উট পাখির ডিমের সাইজটা একটু পড়বো। উট পাখির ডিম সবচেয়ে বড় কোষ, সাইজটা পড়বা লম্বায় 17 সেন্টিমিটার আর প্রস্থে 12.5 সেন্টিমিটার। ঠিক আছে, ওকে। তাহলে সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম। আমার মনে হয় পৃথিবীতে যদি এখন ডাইনোসর থাকতো, তাহলে পৃথিবীর সবচেয়ে বড় ডিম কে পারতো? ডাইনোসররা পারতো, তাই না? আচ্ছা, পৃথিবীতে এখন ডাইনোসর থাকলে ভালো হইতো না খারাপ হইতো? আমার তো মনে হয় ভালোই হইতো। আমরা ডাইনোসর পুষতাম বাসায়, তাই না? আর ডাইনোসর মাঝে মাঝে ডিম পারতো, বিশাল বড় ডিম। আর আমরা ওগুলো ডিম ভেজে সিদ্ধ করে খাইতাম। একটা ডিম হইলে 10-12 জনের খাওয়া হয়ে যেত, তাই না? আচ্ছা, যাই হোক। ওকে। হ্যাঁ, কিছু ঝামেলাও আছে, ডাইনোসর এসে মানুষ খাই ফেলতে পারতো। নাই, ভালো হয়েছে। আচ্ছা, আমাদের শরীরের সবচেয়ে লম্বা কোষ এটা কোনটা? আমাদের একটা নিউরন, এটাকে বলা হয় মোটর নিউরন। নিউরন গুলো লম্বা হয়, তোমরা জানো স্নায়ু কোষকে নিউরন বলা হয়। আমাদের শরীরের দীর্ঘতম কোষ হচ্ছে নিউরন গুলো। তার মধ্যে একটা হচ্ছে মোটর নিউরন, এইগুলো সাইজ বেশ লম্বা হয়। একটা আছে আমাদের কোমর থেকে বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত, পা পর্যন্ত একটা লম্বা নিউরন আছে, এর দৈর্ঘ্য পরিমাপ করা হয়েছে 1.37 মিটার। তো মানবদেহের সবচেয়ে লম্বা কোষ কোনটা? নিউরন। এবং এটা দৈর্ঘ্য কত? 1.37 মিটার। ঠিক আছে। আচ্ছা, তো রবার্ট হুক তো মৃত কোষ দেখেছিলেন। পরবর্তীতে জীবিত কোষ দেখেন বা পর্যবেক্ষণ করেন আরেকজন বিজ্ঞানী। ওনার নাম কি তোমরা জানো? অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। উনি প্রথম জীবিত কোষ পর্যবেক্ষণ করেন। তাহলে মৃত কোষ পর্যবেক্ষণ করেছেন রবার্ট হুক, আর জীবিত কোষ পর্যবেক্ষণ করেছেন লিউয়েনহুক। ঠিক আছে। আচ্ছা, লিউয়েনহুককে তোমরা দেখেছো? এখানে তোমরা একটু কম্পারিজন দেখতে পারো। সবচেয়ে বড় হচ্ছে উট পাখির ডিম, আর আমাদের মুরগির ডিম কোনটা? এইটা, তাই না? তো ভালোই বড় আছে। এটা কোয়েল না? আচ্ছা, তোমরা কি বলতে পারো এটা কিসের ডিম? ইমু পাখি দেখেছো তোমরা? ইমু পাখির ডিম এটা। আর এইটা হচ্ছে উট পাখির ডিম, সবচেয়ে বড়টা। ওকে, তো যাই হোক, ইনি হচ্ছেন লিউয়েন হুক। উনি কি করেছেন? প্রথম জীবিত কোষ পর্যবেক্ষণ করেছেন। জীবিত কোষ আবিষ্কার করেন। ঠিক আছে, লিউয়েন হুক প্রথম জীবিত কোষ আবিষ্কার করেন। এরপরে আসো, তোমরা ওনার নাম পড়েছো কিনা, রবার্ট ব্রাউন। উনি কি আবিষ্কার করেন তোমরা জানো? ইম্পর্টেন্ট একটা জিনিস আবিষ্কার করেন। নিউক্লিয়াস। উদ্ভিদ কোষে উনি প্রথম নিউক্লিয়াস আবিষ্কার করেন। এরকম উদ্ভিদ কোষে নিউক্লিয়াস আবিষ্কার করেন মাইক্রোস্কোপের নিচে প্রথম। ঠিক আছে। হ্যাঁ, ওনার নাম হচ্ছে রবার্ট ব্রাউন। আচ্ছা, তো বইয়ে আসি একটু। আচ্ছা, অনেকে জিজ্ঞাসা করেছো ভাইয়া ডাচ সায়েন্টিস্ট মানে কি? ডাচ হচ্ছে একটা জাতির নাম। তোমরা কি বলতে পারবা ডাচ জাতি আসলে কোন দেশের মানুষকে বলা হয়? আমরা সবকিছু শিখি, সমস্যা নাই তো, জ্ঞান অর্জনের প্রবলেম নেই। হ্যাঁ, অনেকেই পারছো, ভেরি গুড। নেদারল্যান্ডের মানুষদেরকে বলা হয় ডাচ। তোমরা দেখবে আমাদের দেশে একটা ব্যাংক আছে, ডাচ বাংলা ব্যাংক। এটা আসলে নেদারল্যান্ড এর কোম্পানি থেকে আমাদের দেশে তারা এই ব্যাংকটা পরিচালনা করে। ঠিক আছে, হ্যাঁ, ডাচ বলা হয় নেদারল্যান্ডের মানুষদেরকে। আরো আছে না, সুইডিশ, সুইডেনের মানুষদেরকে সুইডিশ বলা হয়। সুইস বলা হয় কোন দেশের মানুষদেরকে? সুইস। হ্যাঁ,
সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের মানুষদেরকে বলা হয় সুইস। আর সুইডেনের মানুষদেরকে বলা হয় সুইডিশ। ড্যানিশ বলা হয় ডেনমার্ক। হ্যাঁ, এই তো পারছো তোমরা। আচ্ছা ভাই, হল্যান্ড কাদের বলে? ওই নেদারল্যান্ডেরই আরেক নাম হল্যান্ড। নেদারল্যান্ডেরই আরেক নাম হল্যান্ড। আচ্ছা, তাহলে কি পোল্যান্ডের মানুষকে পোলিশ বলে? আমি এটা জানি না। বলে না। আচ্ছা। আচ্ছা, আসো। আর না যে আমরা ওইদিকে। তাহলে এখানে আমরা জানলাম সবচেয়ে লম্বা কোষের দৈর্ঘ্য, হ্যাঁ, সবচেয়ে বড় কোষের সাইজ। আর এখানে তোমাদেরকে বলেছি আমি যে নিউক্লিয়াস আবিষ্কার করেন রবার্ট ব্রাউন। রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করেন। এখান থেকে এই তথ্যগুলো মনে রাখতে হবে, এই কয়েকটা। তাহলে আমি একটু রিপিট করছি, দেখো তোমরা। সবচেয়ে বড় কোষ উট পাখির ডিম, তার সাইজটা করতে হবে। তোমরা বইয়ে এগুলো দাগায় রাখতে পারো। হ্যাঁ। মানুষের নিউরন সবচেয়ে লম্বা কোষ, 1.37 মিটার লম্বা। এরপরে প্রথম জীবিত কোষ পর্যবেক্ষণ করেন অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। এরপরে নিউক্লিয়াস আবিষ্কার করেন রবার্ট ব্রাউন। এই কটা কথা এখান থেকে মনে রাখতে হবে, ঠিক আছে? এরপরে কোষের সংজ্ঞা আছে। তোমরা কার সংজ্ঞা পড়েছো? লোই আর সিকিফিজের সংজ্ঞা পড়েছো, তাই তো? তো এখানে অনেকগুলো সংজ্ঞা আছে, যারটা পছন্দ হবে তারটাই পড়বা। লোই সিকিফিজেরটা ভালো, একটা বড় সংজ্ঞা আছে। কোষ হলো জৈবিক ক্রিয়াকলাপের একক, তাই না? এটা অর্ধভেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত থাকে। কোষের বাইরে যে কোষ ঝিল্লি, এটা অর্ধভেদ্য ঝিল্লি, বা ইংলিশে বলা হয় সেমি পারমিয়াবল মেমব্রেন। এটা অর্ধভেদ্য কেন বলে? কারণ কিছু কিছু উপাদান এটার ভেতর দিয়ে যেতে পারে, কিন্তু কিছু কিছু উপাদান আবার যেতে পারে না। যেহেতু কিছু জিনিস পার হতে পারে কিন্তু কিছু জিনিস পার হতে পারে না, তাই এটাকে বলা হয় অর্ধভেদ্য বা বৈষম্যভেদ্য। তো কোষ ঝিল্লি হচ্ছে বৈষম্যভেদ্য। তো কোষ আবৃত থাকে এরকম ঝিল্লি দিয়ে, এবং এটা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম। যদিও বা এই লাইনটার মিনিংটা একটু ভুল উঠেছে, হ্যাঁ। সজীব মাধ্যম ছাড়া আত্মপ্রজননে সক্ষম ব্যাপারটা এমন না। ব্যাপারটা আসলে এমন যে কোষ এমন মাধ্যমে আত্মপ্রজননে সক্ষম যেখানে অন্য কোনো জীব না থাকলেও সমস্যা হয় না। মানে অন্য কোনো জীব যদি কোনো মাধ্যমে নাও থাকে, তবুও একটা কোষ বিভাজন করতে পারে। তোমরা যদি ওনাদের রিয়াল ডেফিনেশনটা দেখো তাহলে বুঝতে পারবা। এটা হচ্ছে লোইস সিকিফিজের অ্যাকচুয়াল ডেফিনেশন: এ ইউনিট অফ বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি। Cell is a unit of biological activity delimited by a selective permeable membrane and capable of self-reproducing in a medium free of other living organism. তাহলে ফ্রি অফ আদার লিভিং অর্গানিজম মানে অন্য কোনো লিভিং অর্গানিজম যদি কোনো মাধ্যমে নাও থাকে, তবুও কোষ সেখানে বংশবিস্তার করতে পারে। ঠিক আছে? না, ইংলিশে লেখা যাবে না। তোমাদের কোষের সংজ্ঞা আসবে না। তোমরা এখন বড় হইছো, তোমাদের আর বলবে না কোষ কি। এটা এমনি পড়ার জন্য, জাস্ট পড়তে হবে এই জন্য দেওয়া আছে। ঠিক আছে? তাহলে কোষের সংজ্ঞা অনেকগুলাই আছে, যে কোনো একটা একটু পড়বা। কোষের সংজ্ঞা আর আসবে না পরীক্ষায়, ওকে? আচ্ছা। হো, হ্যাঁ, তোমাদের পরীক্ষার ব্যাপারে একটু বলি। তোমাদের তো রুটিন দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপে তোমরা রুটিনটা পাবে। সেই রুটিনে তোমরা দেখো যে তোমাদের পরীক্ষা হবে। আজকে আমরা যতটুকু পড়বো ততটুকুর উপরে আগামী দিন যেদিন ক্লাস হবে, আগামী ক্লাস হচ্ছে বৃহস্পতিবার, ওই দিন সকাল থেকে রাত পর্যন্ত পরীক্ষা হবে। মাত্র 15 মার্কের পরীক্ষা। ঠিক আছে? 15টা কোশ্চেনে পরীক্ষা হবে। তোমরা একটু প্রস্তুতি নিও। পরীক্ষা কিভাবে দিবা আমরা গ্রুপে বলে দিব। ঠিক আছে? আচ্ছা। তো কোষের সংজ্ঞাটা আমরা দেখলাম। কোষের সংজ্ঞা মুখস্থ করা লাগবে না বলছি, এটা না পড়লেও চলবে। আমারটা কত এডিশনের বই? আমারটা গত বছরের বই, মানে 2024 সালের বই এটা। ঠিক আছে? আচ্ছা, আমরা তো কিছু কোশ্চেন পড়লাম। তোমাদেরকে একটু কোশ্চেন ধরি তো, দেখি পারো কিনা। তোমাদের স্ক্রিনে একটা কোশ্চেন আসছে, তোমরা এটার উত্তর করতে পারবা। উত্তর করে দেখো তো। উল্টা পাল্টা দেখাইও না, যেটা সঠিক সেটা দেখাইও। কোষ আবিষ্কার করেন কে? আচ্ছা, যারা ইউটিউবে ক্লাস করছো তারা তো এটা পাবে না। তারা তোমরা বলো, কোষ আবিষ্কার করেন কে? লিওয়েন হুক, রবার্ট হুক, রবার্ট ব্রাউন, নাকি রবার্ট ডারউইন?
আচ্ছা, তোমাদের যে ক্লাস টেস্ট গুলো হবে সেগুলো এমসিকিউ, আর চ্যাপ্টার শেষ হলে, চ্যাপ্টার ফাইনাল হবে, সেইটা সিকিউ হবে, সিকিউ সহ হবে। ঠিক আছে। আচ্ছা, তোমাদের ম্যাক্সিমামে উত্তর দিয়ে দিয়েছো। তোমাদের উত্তরটা তোমাদেরকে দেখাই। তোমরা 85% স্টুডেন্ট সঠিক উত্তর দিয়েছো। অনেক দুষ্টু আবার ভুল করে লিওয়েন হুক দাগিয়েছো, এটা ভুল। রবার্ট হুক হবে, হ্যাঁ। তাহলে কোষ আবিষ্কার করেন কে? রবার্ট হুক, লিওয়েন হুক না। লিওয়েন হুক হবে তখন যখন লেখা থাকবে জীবিত কোষ আবিষ্কার করেন কে। বুঝছো তো? দেখো তো এটা পারো কিনা। নিউক্লিয়াস আবিষ্কার করেন কে? রবার্ট ব্রাউন, ফেলিক্স ফন্টানা, ম্যাক্স ক্নোল, আর্নেস্ট রাস্কা। আচ্ছা, তাহলে দেখো নিউক্লিয়াস আবিষ্কার করেন রবার্ট ব্রাউন। ঠিক আছে, এই তো তোমরা সুন্দর পারছো। ঠিক আছে, তাহলে এভাবে পড়লেই যথেষ্ট পড়া হলো, এবং তোমরা প্রশ্ন আসলে পারবা। এরপরের প্রশ্ন, রবার্ট হুক কোন বইয়ে কোষ আবিষ্কারের বিবরণ দেন? হ্যাঁ, এমসিকিউ এর পাশাপাশি সৃজনশীলের জন্য যেগুলো পড়তে হবে এগুলো আমি বলে দেব। এখনো আমাদের সৃজনশীলের কোনো টপিক নাই, তাই এখন শুধু এমসিকিউ। রবার্ট হুক কোন বইয়ে তার আবিষ্কারের বিবরণ দেন? মাইক্রো অর্গানিজম, ম্যাক্রোগ্রাফিয়া, মাইক্রোগ্রাফিয়া, মাইক্রোস্কোপি। হ্যাঁ, এটা অনেকেই ম্যাক্রোগ্রাফিয়া দেখাইছো, দেখছো অপশনে একটা আছে ম্যাক্রোগ্রাফিয়া, একটা আছে মাইক্রোগ্রাফিয়া। উত্তর কিন্তু হবে মাইক্রোগ্রাফিয়া। তোমরা অনেকেই ভুলে ম্যাক্রো দেখাইছো, এভাবে একটু বুঝে শুনে উত্তর করতে হবে। ঠিক আছে, কারণ প্রশ্ন কিন্তু একটু ট্রিকি হয় মাঝে মাঝে। তাহলে ম্যাক্রো আর মাইক্রোর মধ্যে ডিফারেন্স আছে। কোষ তো মাইক্রো সাইজের, তো ওটা মাইক্রোগ্রাফিয়া বইতেই লেখা আছে, এরকমটা মনে রাখতে পারো। আচ্ছা, এবার আসো, পৃথিবীতে প্রথম কোষ সৃষ্টি হলো কিভাবে? এটা নিয়ে তোমাদের বই একটা টপিক আছে, যদিও বা অতটা গুরুত্বপূর্ণ না, প্রশ্ন আসে না তেমন। আমরা একটু আলোচনা করব জাস্ট। হ্যাঁ, তো বিজ্ঞানীরা ধারণা করে যে পৃথিবীতে নিশ্চয়ই আহ আমরা যেরকম বিশ্বাস করি যে আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন, তার আগে পৃথিবীকে বসবাসের উপযোগী করেছেন। আল্লাহ তাআলার ইচ্ছায় পৃথিবীতে উম, জীব সৃষ্টি করেছেন, উদ্ভিদ সৃষ্টি করেছেন। বিজ্ঞানীদের ধারণা তো যে পৃথিবীতে কোষ সৃষ্টি হয়েছে আপনা আপনি। তো যাই হোক, ওনারা অনেক ব্যাখ্যা দিয়েছেন, এবং সেগুলো সবগুলো নিয়ে বিতর্ক আছে, কোনোটাই প্রমাণিত না। তো তোমাদের বইয়ে দুটা তত্ত্ব দেওয়া আছে যে কিভাবে কোষ সৃষ্টি হয়েছিল। সেই দুটা তত্ত্ব নিয়ে আমরা একটু আলোচনা করব। একটা তত্ত্বের নাম অ্যামিনো অ্যাসিড থিওরি, আর একটা তত্ত্বের নাম আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস। তো পৃথিবীতে প্রথম কোষ সৃষ্টির ঘটনা একটা অ্যামিনো অ্যাসিড দিয়ে ব্যাখ্যা করা হয়, আর একটাকে বলা হয় আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস। তো এগুলো আমরা একটু পরে এগুলাতে আসবো। ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে, একটা কোষ, তোমরা জানো একটা কোষ কিভাবে সৃষ্টি হয়। ধরো এটা একটা কোষ, ও বিভাজিত হয়ে দুটা কোষ তৈরি করতে পারে, তাই না? আবার এই কোষটা বিভাজিত হয়ে আরো দুটা কোষ তৈরি করতে পারে। তো এভাবেই কোষ থেকে কোষের সৃষ্টি হয়। ঠিক আছে। তো আমরা বলতে পারি যে একটা কোষ আগে থেকে বিরাজমান একটা কোষ থেকে তৈরি হয়। ধরো এই কোষটা এই কোষ থেকে তৈরি হয়েছে, আবার এই কোষটা এই কোষ থেকে তৈরি হয়েছে। তাহলে এই কোষটাও আগে থাকা একটা কোষ থেকে তৈরি হয়েছে। তাহলে এভাবে যদি বলতে থাকি, তো পেছাতে পেছাতে একদম চলে যাব। তোমরা জিজ্ঞাসা করবা যে ভাই তাহলে পৃথিবীর প্রথম কোষটা কিভাবে তৈরি হয়েছে, তাই না? এটা জিজ্ঞাসা করবা। তো বিজ্ঞানীরা বলতেছে যে পৃথিবীর প্রথম কোষ আপনা আপনি তৈরি হয়েছে। কি বলছে? আপনা আপনি তৈরি হয়েছে। এখন আপনা আপনি তৈরি হয়েছে বললে কি মানুষ বিশ্বাস করবে? তো এখানে তো মানুষের অনেক প্রশ্ন থাকবে, তাই না? তো ওনারা কিছু কিছু প্রশ্নের উত্তরও দিয়েছেন। সেই প্রশ্নের উত্তর কি? সেটা হচ্ছে, কিছু বিজ্ঞানীদের ধারণা যে
কোষ সৃষ্টি হওয়ার জন্য প্রোটিন লাগবে। প্রোটিন ছাড়া কোষ তৈরি হওয়া সম্ভব না। তাহলে আগে প্রোটিন তৈরি হয়েছে। এবং তোমরা কি কেউ জানো যে প্রোটিন তৈরির গাঠনিক একক কি? তোমরা কি বলতে পারবা প্রোটিন তৈরির গাঠনিক একক কি? তোমাদের এটা জানা আছে? আচ্ছা, জাকির একটা উত্তর দিয়েছো। আরেকটু চেষ্টা করো। হ্যাঁ, অ্যামিনো অ্যাসিড। প্রোটিন তৈরির একক হচ্ছে অ্যামিনো অ্যাসিড। তো বিজ্ঞানীদের কারো কারো কোনো কোনো বিজ্ঞানীদের দাবি যে পৃথিবীতে প্রথমে অ্যামিনো অ্যাসিড সৃষ্টি হয়েছে, তারপরে প্রোটিন সৃষ্টি হয়েছে, তারপরে কোষ সৃষ্টি হয়েছে। তো এখান থেকে তোমাদেরকে যেটা মনে রাখতে হবে, প্রোটিন তৈরির একক হচ্ছে অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড টপিকটা তোমরা তৃতীয় অধ্যায়ে পাবা। আমি আজকে অল্প করে দেখাচ্ছি। একটা অ্যামিনো অ্যাসিডের সংকেতে অ্যামিনো মূলক থাকে। এই NH2টা হচ্ছে একটা অ্যামিনো মূলক। একটা কার্বনের চারটা হাতে চারটা ভিন্ন ভিন্ন মৌল থাকে। তার মধ্যে মৌল না, ঠিক গ্রুপ আর কি। একটা অ্যামোনিয়া, অ্যামোনিয়া না অ্যামিনো গ্রুপ, একটা কার্বক্সিলিক গ্রুপ, একটা হাইড্রোজেন, আর একটা অ্যালকাইল গ্রুপ। এগুলো যখন জৈব যৌগ পড়বা তোমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপারের সেকেন্ড চ্যাপ্টার, তখন এগুলো নিয়ে ক্লিয়ার হবা। আপাতত জাস্ট দেখে রাখো যে একটা অ্যামিনো অ্যাসিডের গঠন হলো এরকম। তো আমি যদি বলি এটা একটা অ্যামিনো অ্যাসিড, এই গোল্লাটা একটা অ্যামিনো অ্যাসিড, এটা আরেকটা অ্যামিনো অ্যাসিড, এটা আরেকটা অ্যামিনো অ্যাসিড, এভাবে অসংখ্য অ্যামিনো অ্যাসিড পর পর যুক্ত হলে যে গঠনটা হয়, এটাকে বলা হয় পলিপেপটাইড চেইন। নামটা পরিচিত না অপরিচিত বলো তো? নাম শুনেছো তোমরা ভাইয়া পলিপেপটাইড চেইন এর নাম? হ্যাঁ, শুনেছো, ভেরি গুড। এই তো তোমরা ভালোই পড়াশোনা করো। এই পলিপেপটাইড চেইনকেই তোমরা বলবা প্রোটিন। এখানে নামটা কেন পলিপেপটাইড হলো, আসো তোমাদেরকে আমি বলি। তো ব্যাপারটা হচ্ছে ভাইয়া, এই যে একটা অ্যামিনো অ্যাসিড আর এই যে একটা অ্যামিনো অ্যাসিড, এই দুটা অ্যামিনো অ্যাসিড যে বন্ধন দ্বারা যুক্ত থাকে, সেই বন্ধনটাকে বলা হয় পেপটাইড বন্ধন। তো এই যে দুইটা অ্যামিনো অ্যাসিড একটা পেপটাইড বন্ধন দিয়ে আবদ্ধ আছে, ঠিক আছে? আবার এই অ্যামিনো অ্যাসিড পাশের জনের সাথে আরেকটা পেপটাইড বন্ধন দ্বারা আবদ্ধ আছে। আবার এ তার পাশের জনের সাথেও ওই পেপটাইড বন্ধন দ্বারা আবদ্ধ আছে। তো এটা একটা পেপটাইড, এটা একটা পেপটাইড, এটা একটা পেপটাইড, এরকম যখন অসংখ্য পেপটাইড বন্ধন একটার পর একটা যুক্ত হয়, তখন ওটাকে বলা হয় পলিপেপটাইড চেইন। ধরো এরকম জাস্ট দুটাই আছে, তাহলে এটাকে বলা হবে ডাইপেপটাইড। তারপরে তিনটা আছে, তিনটা অ্যামিনো অ্যাসিড, তাহলে ওটাকে বলা হবে ট্রাইপেপটাইড। চারটা থাকলে টেট্রাপেপটাইড, পাঁচটা থাকলে পেন্টাপেপটাইড। তো এরকম টেট্রা পেন্টা না বলে একসাথে বলা হয় পলিপেপটাইড। পলিপেপটাইড মানে অসংখ্য বোঝায়, ঠিক আছে? আমি এখানে ডাবল চিহ্ন দেওয়ার কোনো আলাদা অর্থ নেই, এমনি দেখাইছি আর কি, হ্যাঁ। তাহলে তোমাদের কাছে আমার পরামর্শ থাকবে, তোমরা এই কথা কয়েকটা মনে রাখবা, যে প্রোটিন তৈরির একক হচ্ছে অ্যামিনো অ্যাসিড। আর অ্যামিনো অ্যাসিড পরস্পর কোন বন্ধন দ্বারা যুক্ত থাকে? পেপটাইড বন্ধন। এবং অসংখ্য অ্যামিনো অ্যাসিড যখন পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত থাকে, তখন সেই জিনিসটাকে বলা হয় পলিপেপটাইড চেইন। আর পলিপেপটাইড চেইনকেই বলা হয় প্রোটিন। কিছু কিছু বিজ্ঞানীর দাবি, এই প্রোটিন তৈরি হওয়ার পরেই প্রথম কোষ তৈরি হয়েছে। কোষে যা কিছু তৈরি হয়েছে, এই প্রোটিন তৈরি হওয়ার পরই তৈরি হয়েছে। তো প্রোটিন তৈরি হওয়ার আগে তো অ্যামিনো অ্যাসিড তৈরি হতে হয়েছে, তাই না? তো তখন সবাই জিজ্ঞাসা করছে যে তাহলে অ্যামিনো অ্যাসিড কিভাবে তৈরি হলো? বিজ্ঞানীদের কথা ঠিক, প্রশ্ন করছেন অ্যামিনো অ্যাসিড কিভাবে তৈরি হলো। হ্যাঁ, পলি মানে অসংখ্য বোঝায় ভাইয়া, হ্যাঁ। তো অ্যামিনো অ্যাসিড তৈরি কিভাবে হয়েছে সে ব্যাপারেও তারা কিছু যুক্তি দিয়েছে। বিজ্ঞানীরা বলতেছিলেন আদিকালের বায়ুমণ্ডলে, মানে আজ থেকে কোটি কোটি বছর আগে, এই পৃথিবীতে একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড ছিল। তারপরে পৃথিবী আস্তে আস্তে শীতল হয়েছে, মাটি হয়েছে, সমুদ্র হয়েছে, উদ্ভিদ প্রাণী জন্ম নিয়েছে। তার আগে পৃথিবী ছিল জ্বলন্ত অগ্নিকুণ্ড। তো তখন নাকি পৃথিবীর বায়ুমণ্ডলে কিছু গ্যাস ছিল। কি কি গ্যাস? এগুলো একটু তোমাদের মনে রাখতে হবে। মিথেন গ্যাস, CH4 যার সংকেত। এরপরে অ্যামোনিয়া গ্যাস,
তারপরে হাইড্রোজেন গ্যাস এবং পানি ছিল জলীয় বাষ্প অবস্থায়, মানে বায়বীয় অবস্থায়, H2O ছিল। মুক্ত কোনো অক্সিজেন ছিল না, মানে যে অক্সিজেন নিয়ে আমরা আহ, শ্বাস গ্রহণ করি, যে অক্সিজেন নিয়ে আমরা বেঁচে থাকি, সেরকম কোনো অক্সিজেন তখনও ছিল না। এটা কতদিন আগের ঘটনা? ওই ধরো জীব জগৎ সৃষ্টির আগের ঘটনা। কি কি গ্যাস ছিল এটা তোমাদের মনে রাখতে হবে। ওকে, তো মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন আর জলীয় বাষ্প, মুক্ত অক্সিজেন ছিল না। তো বিজ্ঞানীদের দাবি, এই যে বললাম আমরা এই গ্যাসগুলা থেকে অ্যামিনো অ্যাসিড সৃষ্টি হয়েছিল। সবাই বললো আপনারা বললেন আর হলো? ওনারা বলতেছে না, বিশ্বাস করেন, এই গ্যাসগুলা থেকেই অ্যামিনো অ্যাসিড তৈরি হতে পারে। আমরা অ্যামিনো অ্যাসিডের সংকেতটা দেখলাম না? অ্যামিনো অ্যাসিডে কি কি আছে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলাই তো আছে। তো বিজ্ঞানীরা বারবার বলতেছিল যে এই যে এই মিথেনে কার্বন আছে, অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে, হাইড্রোজেন পানিতে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, এগুলো দিয়েই অ্যামিনো অ্যাসিড তৈরি হয়েছে। মানুষ তবুও বিশ্বাস করে না যে না, গ্যাস থাকলেই অ্যামিনো অ্যাসিড তৈরি হবে। তখন বিজ্ঞানীরা আরো গবেষণা করে একটা ব্যাখ্যা দাঁড় করাইছেন এবং ওনারা একটা প্রমাণ দেখাইছেন। ওনারা বলছে যে না, এরা এমনি এমনি বিক্রিয়া করে নাই। ওই যে পরস্পরের ঘর্ষণের ফলে ওই বজ্রপাত হয়েছিল, তখনকার দিনে প্রচুর বজ্রপাত হতো। হ্যাঁ, আকাশ থেকে বিদ্যুৎ নেমে আসতো, এবং ওই বিদ্যুতের উপস্থিতিতে এই গ্যাসগুলা বিক্রিয়া করে অ্যামিনো অ্যাসিড তৈরি করছে। তোমরা একটা ব্যাপার জানো যে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি তৈরি হয় বলো তো? দুই অণু হাইড্রোজেন আর এক অণু অক্সিজেন, এটা মিলে কি তৈরি হয়? পানি। আচ্ছা, তো আমি যদি একটা টেস্ট টিউবে হাইড্রোজেন আর একটা টেস্ট টিউবে অক্সিজেন নেই, একসাথে মিশাই, তাহলে কি পানি হবে? না, একটা প্রভাবক দেওয়ার লাগে। কোন প্রভাবক যেন? ইলেকট্রিসিটি, ভেরি গুড। তাহলে হাইড্রোজেন আর অক্সিজেনের মাঝে ইলেকট্রিসিটি দিলে সেখান থেকে পানি তৈরি হবে। তো ওনারা এই যুক্তি দিল যে ভাই, এই অ্যামোনিয়া, মিথেন, হাইড্রোজেন, জলীয় বাষ্প এরা এমনি এমনি বিক্রিয়া করে নাই। এদের মধ্যে যখন বজ্রপাত হয়েছে, ইলেকট্রিসিটি এসে পড়ছে, লাইটেনিং বলা হয় বজ্রপাতকে, তখন এরা বিক্রিয়া করে একসাথে অ্যামিনো অ্যাসিড তৈরি করছে। সেই অ্যামিনো অ্যাসিড পরে প্রোটিন তৈরি করছে, সেই প্রোটিন থেকে কোষ তৈরি হয়েছে। শেষমেশ ওনারা একটা পরীক্ষা করেই দেখান। ওনারা একটা টেস্ট টিউবে, ভাইয়া, এই যে দেখো, অ্যামোনিয়া নিয়েছেন, মিথেন নিয়েছেন, টেস্ট টিউব তো না, একটা বিক্রিয়ার জায়গায়, অ্যামোনিয়া, মিথেন, হাইড্রোজেন নিয়েছেন, ওয়াটার ভ্যাপর মানে জলীয় বাষ্প। ঠিক ওনারা যা দাবি করতেছিল যে কোটি কোটি বছর আগে বায়ুমণ্ডলে যেসব গ্যাস ছিল, ওনারা এই সব গ্যাসকে একসাথে করছেন, করে ইলেকট্রোড দিয়ে বিদ্যুৎ চালনা করছে। সেই বিদ্যুৎ চালনা করার পরে এরা বিক্রিয়া করে এখানে একটা স্যাম্পল হিসেবে জমা হয়েছে। পরে ল্যাবে পরীক্ষা করে দেখা যায় এই স্যাম্পলটা হচ্ছে অ্যামিনো অ্যাসিডের স্যাম্পল। এইবার তো ওনারা খুব খুশি যে দেখছেন, বলছিলাম না, এই গ্যাসগুলা মিলে অ্যামিনো অ্যাসিড তৈরি করছিল। এই যে দেখেন, আমরা এই গ্যাসগুলাকে একসাথে করে এখানে ইলেকট্রিসিটি চালনা করছি, তো অ্যামিনো অ্যাসিড পাওয়া গেছে। আজ থেকে কোটি কোটি বছর আগেই এভাবে অ্যামিনো অ্যাসিড তৈরি হয়েছিল এবং প্রোটিন হয়ে কোষ তৈরি হয়েছিল। তো মানুষজন ভাবলো যে ঠিক আছে, হতেও পারে, বুঝলাম। যাই হোক, বাট এখনো কিন্তু ব্যাপারটা সুচারুরূপে প্রমাণিত না। ওকে, এরপরে আরেকটা থিওরি আছে, ওটাকে বলা হয় আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস। আসো এই ব্যাপারটা একটু দেখি। হাইপোথিসিস মানে কি তোমরা জানো? হাইপোথিসিস মানে কি বোঝায়? হাইপোথিসিস মানে হচ্ছে কল্পনা প্রসূত একটা ধারণা। হ্যাঁ, যে আমি একটা প্রস্তাব করলাম, এই ব্যাপারে আমি একটা মতামত দিলাম, এটাকে বলা হয় হাইপোথিসিস। তো হাইপোথিসিস এমন জিনিস যেটা ঠিকও হতে পারে, ভুল হতে পারে, প্রমাণ করা সম্ভব হয় নাই, এগুলাকে বলা হয় হাইপোথিসিস। ঠিক আছে? আচ্ছা, ছবিটার নিচে ভাই মিলার আর ইউরি লেখা, এর যন্ত্র। এটা মিলার এবং ইউরি হচ্ছে দুজন সায়েন্টিস্টের নাম। ওনারা এই যন্ত্রটা বানিয়েছিলেন এবং বিক্রিয়াটা সম্পাদন করেছিলেন। ঠিক আছে, তো তোমরা যে ছবিটা দেখছো, এই ছবিটাতে দেখো, এই যে অ্যামিনো অ্যাসিড, এই যে পেপটাইড লেখা, এটা পলিপেপটাইড লিখলে আরো ভালো হতো, এবং এখান থেকে প্রোটিন তৈরি হয়েছে। এটা একটা থিওরি। এটা একটা মোটামুটি গ্রহণযোগ্য থিওরি, বাট শতভাগ গ্রহণযোগ্য না। ঠিক আছে, আর এরপরে আসো আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস। এটা দ্বারা কি বোঝায়? হাইপোথিসিস মানে তো প্রথমেই বললাম, এটা একটা প্রস্তাব।
প্রমাণ করা সম্ভব হয়নি। তোমরা কি 9-10-এ এরকম কিছু পড়েছো ভাইয়া, যে ডিএনএ থেকে আরএনএ হয়, আর আরএনএ থেকে প্রোটিন হয়? এরকম কিছু কি তোমরা 9-10-এ পড়েছো? বলো তো আমাকে একটু। ডিএনএ থেকে আরএনএ, আর আরএনএ থেকে প্রোটিন। তাহলে তোমরা দেখো, কিছু বিজ্ঞানী দাবি করছে পৃথিবীতে প্রথমে অ্যামিনো অ্যাসিড হয়েছিল, আর অ্যামিনো অ্যাসিড থেকে প্রোটিন হয়েছে। সেটা তো আমরা বুঝলাম। কিন্তু কিছু বিজ্ঞানী আবার বলছে যে না রে ভাই, প্রোটিন তৈরি হওয়ার জন্য ডিএনএ লাগবে, আর ডিএনএ থেকে তারপরে আরএনএ হবে, আর আরএনএ থেকে তারপরে প্রোটিন হবে। হ্যাঁ। তো ডিএনএ থেকে কিভাবে আরএনএ হয়, আর আরএনএ থেকে কিভাবে প্রোটিন হয়, এই ব্যাপারটা আমাদের এই চ্যাপ্টারেরই শেষের দিকে প্রায় 10-12 পৃষ্ঠা জুড়ে লেখা আছে, 3টা ধাপে: রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। তো সেটা আমরা আমাদের এই কোর্সেরই হয়তো বা 9 বা 10 নম্বর ক্লাসে পড়বো। তো আজকে আমি অত ডিটেলসে যাচ্ছি না। আজকে শুধু আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি যে ডিএনএ থেকে আরএনএ হয়, আরএনএ থেকে প্রোটিন তৈরি হতে পারে। কিছু বিজ্ঞানী বলছে যে আপনাদের কথা মানলাম, প্রোটিন থেকেই কোষ তৈরি হয়, বাট প্রোটিন তার এমনি এমনি তৈরি হবে না। প্রোটিন তৈরির জন্য আরএনএ লাগবে, আরএনএর জন্য ডিএনএ লাগবে, এর পরে না প্রোটিন হবে। দুই দল বিজ্ঞানী দুই রকম থিওরি দিয়েছে ভাইয়া। হ্যাঁ, আমরা জানি না কোনটা সঠিক, আমরা কোনোটাই বিশ্বাস করি না, এরকম টাইপের ব্যাপার। তো এখন তোমরা আমাকে বলো, ডিএনএ কয় সূত্রক বিশিষ্ট? তোমাদের জানা আছে আমি জানি, বলো তো দেখি। কয় সুতা বিশিষ্ট ডিএনএ? 2 সুতা বিশিষ্ট। আর আরএনএ কয় সুতা বিশিষ্ট? 1 সুতা বিশিষ্ট। আচ্ছা, পৃথিবীতে যদি প্রথমবার কোনো কিছু তৈরি হয়ও, তো সেটা কি সরাসরি 2 সুতাওয়ালা তৈরি হওয়া উচিত, নাকি 1 সুতা? সিম্পল ব্যাপার, 1 সুতা। তাহলে তোমাদেরকে যদি বলি, পৃথিবীতে এই ডিএনএ আর আরএনএ এর মধ্যে যদি আমরা বিবেচনা করি, প্রথমে কে আসছে, ডিএনএ নাকি আরএনএ? আগে তৈরি হয়েছে আরএনএ, কারণ এটা একটা সুতা, এটা একটা আরএনএ। আর এইরকমেরই 2টা আরএনএ যদি একসাথে হয়, তাহলে আমরা বলবো সেখানে, সেটাকে আমরা এখন ডিএনএ ধরতে পারি। বুঝছো? তো এই যে বিজ্ঞানীদের দাবি, পৃথিবীতে ডিএনএ আরএনএ এর মধ্যে প্রথমে ডিএনএ আসে নাই, আগে আরএনএ আসছে, একটা সুতা। দেন ওর মতো আরেকটা সুতা হয়ে 2টা মিলে ডিএনএ তৈরি করছে, তারপরে গিয়ে শুরু হয়েছে। ঠিক আছে? তো ব্যাপারটা এরকম যে পৃথিবীতে আগে একটা আরএনএ হয়েছে, এরকম আরএনএ এর মতো আরেকটা সুতা দিয়ে ডিএনএ হয়েছে, তারপরে ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার ধাপটা এস্টাবলিশ হয়েছে, এবং আরএনএ থেকে প্রোটিন তৈরি হচ্ছে। কিন্তু প্রথম ঘটনাটা ছিল আরএনএ থেকেই আগে প্রোটিন, ডিএনএ। ব্যাপারটা এরকম। আমি এই যে ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন লিখছি, কিন্তু যদি আমি পৃথিবীর প্রথম ঘটনা বিবেচনা করি, প্রথম ঘটনা, তাহলে প্রথমবার আরএনএ থেকেই ডিএনএ তৈরি হয়েছিল, এরপরে ডিএনএ থেকে নর্মালি আরএনএ, আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। এটা ছিল জাস্ট প্রথমবারের ঘটনা। আরএনএ একটা সুতা, ওরকম 2টা সুতা মিলে ডিএনএ, দেন বাকিটা ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। ঠিক আছে? আরএনএ কিভাবে তৈরি হয়? বিভিন্ন ছোট ছোট অণু, এই যে দেখতে পাচ্ছ হ্যাঁ, ছোট ছোট অণু একসাথে মিলে আরএনএ তৈরি হয়েছিল। এটা বিজ্ঞানীদের দাবি, এগুলো অনেক ব্যাপার আছে। হ্যাঁ। তো যাই হোক, এই জন্য মানে পৃথিবীতে কোষ আবিষ্কারের যে থিওরি, সেই থিওরিটা আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস নামে পরিচিত। এটা কেন ডিএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস হলো না, সেটার উত্তর আমরা মনে রাখবো। সেটার উত্তর হচ্ছে, ডিএনএ একটা দ্বিসূত্রক অণু, আর আরএনএ একটা একসূত্রক অণু। তো মানে ডিএনএ এর গঠনে আছে 2টা সুতা, আরএনএ এর গঠনে আছে একটা সুতা। তো তোমরাই বলো, যদি এরকম গঠন তৈরি হতে হয়, তাহলে আগে কোনটা তৈরি হবে? 1 সুতার গঠনটা কি আগে তৈরি হবে, নাকি 2 সুতার গঠনটাই আগে তৈরি হবে? কোনটা আগে তৈরি হবে তোমরা বলো। নর্মালি নিয়ম হিসেবেই চিন্তা করো, আগে একটা সুতা হবে, তাহলে তো সে আরএনএ হলো। দেন ওইরকম আরেকটা সুতা হবে, তাহলে গিয়ে সে ডিএনএ হলো। তাহলে বিজ্ঞানীদের দাবি, পৃথিবীতে ডিএনএ আরএনএ এর ভিত্তিতে যদি কোষ সৃষ্টির ঘটনা আমরা আলোচনা করতে যাই, তাহলে ডিএনএ না,
আরএনএ আগে তৈরি হয়েছে। এই জন্য এই থিওরিটাকে বলা হয় আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস। ব্যাপারটা কি বুঝেছো তোমরা? কেন এটাকে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস বলতেছে? আচ্ছা, ওকে। তাহলে এই অংশ অবশ্য তোমাদেরকে বললাম পরীক্ষায় লাগে না, এটা এমনি থিওরি, প্রমাণিত না তো, এই জন্য আমরা শুধু এমনি পড়ে যাব, মুখস্থ না করলেও চলবে। ঠিক আছে, ওনারা একটা সামারি টেনেছে, দেখো তাহলে বিষয়টা দাঁড়ায় যে আচ্ছা, তো কোষের জীবন আছে কিনা? আছে। কিন্তু কোষ যে প্রোটিন, লিপিড, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এগুলা নিয়ে যে কোষ তৈরি হয়, এদের কারো কি জীবন আছে বলো তো? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এদের কি জীবন আছে? নাই। কিন্তু এই মৌলগুলো নিয়েই যখন কোষ তৈরি হয়, তখন সেই কোষের জীবন আছে কিনা? আছে। তাহলে আমরা বলতে পারি প্রথম কোষ অবশ্যই কি উপাদান থেকে সৃষ্টি হয়েছিল ভাইয়া? জড় উপাদান থেকে সৃষ্টি হয়েছিল, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, এগুলা থেকে সৃষ্টি হয়েছে প্রথম কোষটা। এরপরে তো ভাই এখন আমাদের একটা কোষ থেকে আরেকটা কোষ তৈরি হয় বিভাজনের মাধ্যমে, কিন্তু প্রথম কোষটা তৈরি হয়েছিল কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে, ঠিক আছে, যেগুলো কিনা জড় পদার্থ। লাইটেনিং এর ফলে, এই লাইটেনিং মানে কি বলছিলাম মনে আছে? বজ্রপাত। লাইটেনিং এর ফলে বায়ুমণ্ডলে যে মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন বা পানি ছিল, সেগুলো মিলে কি তৈরি হয়েছিল? অ্যামিনো অ্যাসিড তৈরি হয়েছিল। ওকে। তো তোমরা এবার বলো তো, প্রাণের যে সৃষ্টি হয়েছে যে কোনো জায়গা থেকেই হোক না কেন, প্রথম কি মনে হয়, জলভাগে না স্থলভাগে প্রাণের সৃষ্টি হয়েছিল? জলভাগে। পানিতেই প্রথমে প্রাণের সৃষ্টি হয়। হ্যাঁ। তো অ্যামিনো অ্যাসিডকে আমরা বলবো কার্বন যৌগ। কেন? যে যৌগতে কার্বন থাকে তাকে কার্বনের যৌগ বলা যায়। ওকে। আর পলিমার সৃষ্টি হয়েছিল, গভীর সমুদ্রেই পলিমার সৃষ্টি হয়েছিল। তোমরা আমাকে বলো তো, আমরা যে অ্যামিনো অ্যাসিডের কথাটা বললাম, এই যে অ্যামিনো অ্যাসিড দিয়ে প্রোটিন তৈরি হয়েছে, প্রোটিনকে কি একটা পলিমার বলা যায় কিনা? পলিমার। হ্যাঁ। যখন কোনো একটা জিনিস অনেকগুলা রিপিটেশন নিয়ে তৈরি হয়, তখন সেটাকে বলা হয় পলিমার। যেমন পলিথিন নাম শুনেছো তোমরা, ইথিন নামের একটা যৌগের অসংখ্য অণু মিলে পলিথিন তৈরি হয়, তো পলিথিন একটা পলিমার। ওকে। তাহলে প্রথম যৌগ সমুদ্রে তৈরি হয়েছে, প্রথম জীবন সমুদ্রে তৈরি হয়েছে এবং পলিমার তৈরি হয়েছিল। আচ্ছা। তো তোমরা আমাকে বলো তো, যে এটা যদি একটা ডিএনএ হয় বা আরএনএ, ডিএনএ যেটাই হোক না কেন, এটা যখন তৈরি হলো প্রথমে, তখন তার চারপাশে একটা আবরণ তৈরি হলো, বিভিন্ন অণু এসে এই আবরণটা তৈরি করেছিল। হ্যাঁ। তো এই আবরণটাকে কি নাম দিবা? ডিএনএ এর চারপাশে একটা আবরণ তৈরি হলো ডিএনএ কে প্রোটেক্ট করার জন্য। এই আবরণটাকে বলা হয় কোষ ঝিল্লি বা একটা মেমব্রেন। ঠিক আছে। এই মেমব্রেনটা কি দিয়ে তৈরি? ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে তৈরি। এটা আমরা শিখবো যে ফসফোলিপিড বাইলেয়ার কি। কোষ ঝিল্লির গঠনে দুইটা লেয়ার আছে, দুইটা লেয়ার থাকলে ওটাকে বলা হয় বাইলেয়ার। বাই মানে দুই, আর লেয়ার মানে স্তর, দুই স্তরের আবরণ, তাই এটাকে বলা হয় বাইলেয়ার। অনেকটা এরকম, এরকম দুইটা লেয়ার থাকবে। ওকে। আর এটা ফসফেট আর লিপিড দিয়ে তৈরি, তো এটার নাম হয়েছে ফসফোলিপিড বাইলেয়ার। ওকে। আচ্ছা। এরপরে আসো, যদি তোমাদেরকে এবার জিজ্ঞাসা করি পৃথিবীর বংশগতির ধারা শুরু হয়েছিল কার মাধ্যমে, ডিএনএ নাকি আরএনএ? তুমি যা বুঝেছো একটু আগে সেখান থেকে বলো তো, বংশগতির ধারা শুরু হয়েছিল কি থেকে? আরএনএ থেকে। গুড। তাহলে এই পরের প্রশ্ন, পরের অপশনটা আশা করি বুঝেছো। আরএনএ এর মাধ্যমেই বংশগতির ধারা শুরু হয়েছিল। পরে ডিএনএ তৈরি হয় এবং সেই ডিএনএ কোষ ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত হয়ে নিউক্লিয়াসে পরিণত হয়, মানে আস্তে আস্তে আদি কোষ, প্রকৃত কোষ এগুলো তৈরি হয়। যাই হোক, তো এইটা একটু সামারি, আমরা যে ঘটনাগুলো দেখলাম তার সামারি। বলতে পারো এটা তোমাদের টপিকের আজাইরা পড়া, কাজে লাগে না, বাদ। পড়লাম, পড়তে হবে এই জন্য, বাট ভবিষ্যতে মনে রাখাটা খুব বেশি জরুরি না। তবে পাশে যে ছবিটা দেখতে পাচ্ছ, এই জিনিসটা মনে রাখাটা খুবই জরুরি।
আসো সেটা দেখি কি জিনিস এটা। ব্যাপারটাকে বলা হয় এন্ডোসিম্বায়োসিস। তোমরা সিম্বায়োসিস মানে পড়েছো? সিম্বায়োসিস মানে কি? সিম্বায়োসিস মানে কি বলো তো? সহাবস্থান, ভালো। মিথজীবিতা। হুম। ওকে। সিম্বায়োসিস মানে মিথজীবিতা। মিথজীবিতা মানে দুইজন দুইজনের হেল্প করে একসাথে টিকে থাকা। দুইজন দুজনকে হেল্প করা, তোমরা পরীক্ষার হলে যেমন এক ফ্রেন্ড আরেক ফ্রেন্ডকে দেখাও না, ওটাকে সিম্বায়োসিস বলতে পারো। মিথ জীবিতা। সিম্বায়োসিস মানে মিথজীবিতা। মিথজীবিতা মানে একজন আরেকজনের হেল্প করা, দুজন মিলে টিকে থাকা, সহাবস্থান। তো কোষের ভেতরে কোষ, এই ব্যাপারটাকে বলা হয় এন্ডোসিম্বায়োসিস। এটা কি জিনিস? হ্যাঁ, সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে অনুধাবনমূলক প্রয়োগমূলক এগুলো যেগুলো আসবে আমি বলে দিব। ঠিক আছে? এখনো আসে নাই তাই এখনো বলি নাই। তো এন্ডোসিম্বায়োসিস মানেটা কি? প্রথম কথা হচ্ছে সিম্বায়োসিস মানে দুজনে দুজনকে হেল্প করবে। আর এন্ডো মানে একদম ভেতরের ব্যাপার স্যাপার, একদম শরীরের ভেতরে থেকে তারা পরস্পরকে হেল্প করবে। তো এন্ডোসিম্বায়োসিস ঘটনাটা তোমাদেরকে ব্যাখ্যা করার জন্য আমি একটা থিওরির কথা কল্পনা করছি। ধরো এটা একটা কোষ। হ্যাঁ, এই কোষটা, এটা একটা কোষ না, এটা একটা পুকুর। মনে করো এটা একটা পুকুর। হ্যাঁ, এই পুকুরের মধ্যে ওই যে আদি কোষরা বিরাজমান করছে, বিভিন্ন ব্যাকটেরিয়া। হ্যাঁ, বিভিন্ন ব্যাকটেরিয়া বিরাজমান করছে। সবাই আদি কোষেরা। হুম, ধরো এটা একটা আদি কোষ, ওইটা একটা আদি কোষ, মানে ব্যাকটেরিয়া আর কি, এরা সবাই ব্যাকটেরিয়া। এটা একটা ব্যাকটেরিয়া। আর একটা কালার দিয়ে দিই। এইটা একটা প্রকৃত কোষ। মানে পৃথিবীতে তখন জলাশয়ে আদি কোষেরই আধিক্য বেশি, প্রকৃত কোষ দুই একটা আছে। হ্যাঁ, প্রকৃত কোষের কিন্তু নিউক্লিয়াস থাকে, আদি কোষদের কোনো নিউক্লিয়াস নাই। ধরো এরা ব্যাকটেরিয়া টাইপের কোষ, আদি কোষ। হ্যাঁ, আর এটা প্রকৃত কোষ। তো এরা একই জলাশয়ে থাকে। এখন যেটা হইছে, এই যে ছোট ছোট আদি কোষগুলা, এরা হলো আলু, মানে কিছুই পারে না, ওদের কোনো গুণ নাই, বেগুন এরকম টাইপের। কিন্তু এই গুণহীন ব্যাকটেরিয়াদের মাঝেই দুটা ব্যাকটেরিয়া ছিল, দুই রকমের ব্যাকটেরিয়া ছিল, যারা খুব পরিশ্রমের মাধ্যমে একটু দক্ষতা অর্জন করেছিল, ভালো রকমের দক্ষতা। কি দক্ষতা? একটা ব্যাকটেরিয়া বাতাসের অক্সিজেন ব্যবহার করে এটিপি তৈরি করতে পারত। এই ব্যাকটেরিয়াকে বলা হয় বায়বীয় ব্যাকটেরিয়া। এইটা সেই ব্যাকটেরিয়া। তাহলে কি বলতেছি ভাইয়া, ওই জায়গাতেই, হ্যাঁ, ওই জলাশয়ের ওখানে যে ব্যাকটেরিয়া ছিল তার মধ্যে একটা ব্যাকটেরিয়ার নাম ছিল বায়বীয় ব্যাকটেরিয়া। এর ক্ষমতা কি? ও বাতাসের অক্সিজেন ব্যবহার করে এটিপি তৈরি করতে পারতো। এটিপি, যেটা কিনা শক্তি, বায়বীয় ব্যাকটেরিয়া। ঠিক আছে? তো এইরকম যদি কোনো এক এলাকায় অনেকগুলা মানুষ থাকে যারা কেউ কিছু পারে না, কিন্তু একজন খুব সুন্দর কোনো একটা কাজ রপ্ত করেছে, তাহলে সবাই ওকে হিংসা করবে, স্বাভাবিক, যে আমরা পারি না, ও পারে। হ্যাঁ, হিংসা হয় ওকে দেখে। আর একটা ব্যাকটেরিয়া ছিল, ও হলো ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া। কি বললাম? ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া। এই ফটোসিনথেটিক কথাটা আসছে ফটোসিনথেসিস থেকে আর কি। ফটোসিনথেসিস মানে বোঝো তো তোমরা নাকি? ফটোসিনথেসিস মানে কি বলো তো? ফটোসিনথেসিস মানে হলো সালোক সংশ্লেষণ। তাহলে যে ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষণ করতে পারে তার নাম ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া। তাহলে এখানে দুটা ব্যাকটেরিয়া ছিল, যারা একটা বায়বীয় ব্যাকটেরিয়া
আর একটা ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া দুইটা এই সন্ত্রাসীদের এলাকায় থাকতো, যেখানে অন্যরা সবাই চাঁদাবাজ, খালি মারামারি করে, কোনো গুণ নাই। হ্যাঁ, আর এরা ভালো, এরা নিজেদের পরিশ্রমে একজন এটিপি তৈরি করতে সক্ষম হয়েছে। আর ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য তৈরি করতে পারতো। তা ওদের এগুলো দেখে অন্য ব্যাকটেরিয়ারা খুব হিংসা করত, যে এরা আবার খাদ্য তৈরি করতে পারে, ওরা আবার এটিপি তৈরি করতে পারে। হ্যাঁ, তো ওরা অন্য ব্যাকটেরিয়ারা এদেরকে খুব টিজ করত, বিরক্ত করত। হ্যাঁ, বিরক্ত করত, মাঝে মাঝে মেরে ফেলার হুমকিও দিত, যে তোকে আমি পাইলে মেরেই ফেলবো, বা তোর এই খাবার তৈরির সিস্টেমটা আমি চুরি করে নিয়ে যাব, ডাকাতি করে ছিনতাই করে নিয়ে যাব, যে আমি খাবার তৈরি করব, আর তোকে লাথি মেরে ফালাই দিব। তো এভাবে কি থাকা যায়? এভাবে থাকতে থাকতে বিরক্ত হয়ে একদিন এই বায়বীয় ব্যাকটেরিয়া চলে গেছে এই প্রকৃত কোষের কাছে, যেটা নিউক্লিয়াস বিশিষ্ট একটা বড় কোষ। গিয়ে ওকে বলছে যে স্যার, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আমি যেখানে থাকি ওই এলাকাটা ভালো না, আমাকে সবাই খালি বিরক্ত করে। আপনি যদি আমাকে একটু আশ্রয় দেন, আমি আপনার ভেতরে ঢুকে থাকতাম। ওইখানে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছি। তখন বড় কোষ বলতেছে, তোমাকে থাকতে দিলে আমার লাভ কি? তখন এই ব্যাকটেরিয়াটা বলে, স্যার আমি এটিপি তৈরি করতে পারি। এটিপি হলো শক্তি, আপনাকে শক্তি তৈরি করে দিব, আপনি শক্তি খরচ করিয়েন, বিনিময়ে শুধু আমাকে থাকতে দেন। তো এই বড় কোষ, এর নাম পোষক কোষ। পোষক কোষ ভাবলো প্রস্তাব তো খারাপ না, প্রস্তাব তো ভালোই, যদি বসে বসে এটিপি পাই ভালোই তো। তো ঠিক আছে, তুমি থাকো, বাট তোমার নাম কি? ও বলে, স্যার আমার নাম বায়বীয় ব্যাকটেরিয়া। তখন ওই বড় কোষটা বলে, পোষক কোষ বলে, যে ঠিক আছে, তোমার নাম আজ থেকে বায়বীয় ব্যাকটেরিয়া না, তুমি আজ থেকে মাইটোকন্ড্রিয়া। তো এইভাবে আজ থেকে কোটি বছর আগে যেই কোষটা ছিল বায়বীয় ব্যাকটেরিয়া, সেটা আমাদের কোষের মধ্যে ঢুকে হয়ে গেল মাইটোকন্ড্রিয়া। তাহলে আজকে তোমরা মাইটোকন্ড্রিয়া বলতে যাকে চেনো, সে আসলে কি জিনিস বলো তো? যেটাকে আমরা শক্তি ঘর বলি, আমাদের কোষে আছে, সে অ্যাকচুয়ালি কি? সে আসলে একটা ব্যাকটেরিয়া। সে একটা ব্যাকটেরিয়া এবং সে একটা বায়বীয় ব্যাকটেরিয়া, যার সক্ষমতা ছিল যে বাতাসের উপস্থিতিতে এটিপি তৈরি করতে পারে। ঠিক আছে, পোষক কোষ মানে যে অন্যকে পুষে রাখতে পারে, তাকে বলা হয় পোষক কোষ। ওকে, ইংলিশে বলা হয় হোস্ট সেল। আচ্ছা, এই যখন বায়বীয় ব্যাকটেরিয়া ওখানে পালাইছে, হ্যাঁ, তখন এই ঘটনা কানে গেছে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া। ফটোসিনথেটিক বলে, ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া বলে, আরে কি, বায়বীয় ব্যাকটেরিয়া এখান থেকে পালাই গেছে, আমিও তাহলে আর থাকবো না, এখানে থেকে জীবন হানি হবে, মানুষ এসে কবে মেরে ফেলে, থাকতাম না, আমিও যাব। ওও গেছে। ও বলছে, স্যার আপনার কাছে একটা রিকোয়েস্ট ছিল, আমি ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া, সূর্যের আলো ব্যবহার করে খাবার তৈরি করতে পারি, কিন্তু আমি যেখানে থাকি ওই এলাকাটা ভালো না, সবাই আমাকে হুমকি ধামকি দেয়, ওইখানে থাকতে থাকতে আমি বিরক্ত। আপনার কাছে রিকোয়েস্ট, আপনি যদি একটু থাকতে দেন, তাহলে আমি আপনাকে খাবার তৈরি করে দিব, ওটা দিয়ে আপনি খাবার খেয়ে নিতে পারেন, আপনার কোনো টেনশন থাকবে না, বিনিময়ে আমাকে একটু আশ্রয় দেন। তো পোষক কোষ আবারও ভাবতেছে, আরে প্রস্তাব তো ভালোই, খারাপ কি, ঠিক আছে তুমি থাকো। তোমার নাম যেন কি বলছিলা? বলে, স্যার আমার নাম ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া। বলে, না, এত বড় নাম ভাল লাগতেছে না, তোমার নাম আজ থেকে দাও, তোমরাই ওর নাম দাও, কি নাম দেবা বলো? এই ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াটা যখন আমাদের একটা প্রকৃত কোষে ঢুকে যায়, তখন ওর নাম কি দিবা বলো? ওর নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, তাহলে আমরা যে ক্লোরোপ্লাস্টের নাম শুনেছি, ও আসলে কি ছিল? ও আসলে ব্যাকটেরিয়া ছিল, আগে ব্যাকটেরিয়া ছিল। তাহলে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট, এরা দুজনাই কোষের ভেতরে থাকে, বাট এককালে ওরা নিজেরাও কোষ ছিল কিনা বলো? হ্যাঁ, নিজেরাও আদি কোষ ছিল। তাহলে এখন আমাদের শরীরের ভেতরে যে মাইটোকন্ড্রিয়া, কোষের ভেতরে যে মাইটোকন্ড্রিয়া, সে নিজেও কিন্তু একটা কোষ, সে ছিল একটা আদি কোষ। তোমরা এখানে যে ছবিটা দেখছো, তোমরা ওই ছবিটার অ্যানিমেটেড একটা ভার্সন দেখতে পাচ্ছ। এই যে একটা কোষ, এটা একটা পোষক কোষ, প্রথমে ওর ডিএনএ এভাবে ঝিল্লি দ্বারা আবদ্ধ হয়ে নিউক্লিয়াস তৈরি করেছে, ভালো কথা। এরপরে দেখো, এই যে অ্যারোবিক ব্যাকটেরিয়া এখানে ঢুকে গেছে,
গিয়ে মাইটোকন্ড্রিয়া হিসেবে আত্মপ্রকাশ করছে। এরকম করেই প্রথম প্রাণীকোষ সৃষ্টি হয়। পৃথিবীতে প্রথম প্রাণীকোষ সৃষ্টি হয় এভাবেই, যেখানে একটা মাইটোকন্ড্রিয়া থাকতে পারে বা মাইটোকন্ড্রিয়া থাকে। আর এরকম আরো একটা কোষ থেকে, যেখানে অলরেডি মাইটোকন্ড্রিয়া ঢুকে গেছে, পরে এসে এই যে দেখো ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া ঢুকে গেছে এবং সে হয়ে গেছে ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড। তো মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট দুটাই আছে যে কোষে, সেই কোষকে আমরা নাম দিয়েছি কি কোষ? উদ্ভিদ কোষ। এভাবে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ সৃষ্টি হয়েছে। ঠিক আছে, তো আমরা আমাদের বইয়ে যাই। বইয়ের তোমরা এখন এই বইয়ের ছবিটা একটু লক্ষ্য করো তো, আমাকে একটু খেয়াল করে বলো তো, এই যে ছবিতে যা যা লেখা আছে তোমরা এগুলো বুঝেছো কিনা। আচ্ছা, তার আগে আমি আরেকটা কথা বলে রাখি। হেটারোট্রফিক কোষ মানে যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, প্রাণী কোষের কথা বলছে। আর অটোট্রফিক কোষ মানে যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে। তাহলে হেটারোট্রফিক মানে নিজের খাবার তৈরি করতে পারে না, অটোট্রফিক মানে নিজের খাবার তৈরি করতে পারে। তো এখন তোমরা এই পুরা ছবিটা দেখো, আর দেখে আমাকে বলো তোমরা এটা বুঝেছো কিনা। ওকে। হ্যাঁ, তাহলে এইভাবেই কিন্তু একটা উদ্দীপক থাকতে পারে এবং বলতে পারে যে এটা কি ওইটা কি। ওকে। আচ্ছা, এই ব্যাপারটাকে বলা হয় এন্ডোসিম্বায়োসিস। একটা কোষের ভেতরে আরেকটা কোষের প্রবেশ করে টিকে থাকার প্রক্রিয়াকে বলা হয় এন্ডোসিম্বায়োসিস। এই সংজ্ঞাটা তোমাদের পরীক্ষায় লাগবে। এন্ডোসিম্বায়োসিস কি? আমাদের বইয়ের এই জায়গায় এই সংজ্ঞাটা আছে, আমি একটু দাগাই দিচ্ছি। হ্যাঁ, নিউক্লিয়াস বিশিষ্ট একটি পোষক কোষে বায়বীয় ও ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া প্রবেশ করে টিকে থাকার প্রক্রিয়াকে এন্ডোসিম্বায়োসিস বলে। 4 ধাপে আমি ওই প্রশ্নটার উত্তর দিতে পারি, মানে সংজ্ঞাটা লিখতে পারি। কি কি? নিউক্লিয়াস বিশিষ্ট পোষক কোষে বায়বীয় ও ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া প্রবেশ করে টিকে থাকার প্রক্রিয়াকে বলে এন্ডোসিম্বায়োসিস। ঠিক আছে। আচ্ছা, এখানে আমি কয়টা জিনিস আমি স্কিপ করছি। জেনেটিক কোড আমাদের এই চ্যাপ্টারের সব শেষ টপিকের নাম জেনেটিক কোড। তো আজকে আমরা জেনেটিক কোড পড়বো না, পড়লে বুঝতে পারবে না, শেষ ক্লাসে পড়বো। ঠিক আছে। আচ্ছা, তাহলে এন্ডোসিম্বায়োসিস এটার পাশে তোমরা ক লিখে রাখো। তোমাদের পরীক্ষায় প্রচুর এটা কতে আসে, এন্ডোসিম্বায়োসিস কি। ঠিক আছে। ওকে, মেডিকেল অ্যাডমিশনের জন্য লাগবে কি না? হ্যাঁ, এন্ডোসিম্বায়োসিস প্রক্রিয়াটা মেডিকেল অ্যাডমিশনের জন্যও লাগবে। ওকে। এরপরে আসো ভাইয়া, কোষের বৈশিষ্ট্য পড়ি। কোষের বৈশিষ্ট্যগুলো ছোটখাটো জিনিস, এটা এমনি রিডিং পড়লেই পারবে, আমার বোঝানোর প্রয়োজন নাই। তবে তোমরা এখানে একটা কোষ দেখতেছো, সেই কোষটা দেখে এবার বলো তো এটা উদ্ভিদ কোষ না প্রাণী কোষ? ক্লাসের শুরুতে কিন্তু তোমরা ভুল বলছো। বলো তো এটা উদ্ভিদ কোষ না প্রাণী কোষ? মনে রাখবা, যখন তোমাকে এরকম মাইক্রোভিলাই দেখাবে তখন তুমি বুঝবা এটা একটা প্রাণী কোষ। কারণ প্রাণী কোষে মাইক্রোভিলাই বেশি থাকে। ঠিক আছে, এবং এখানে তো বড় কোনো কোষ গহ্বর নাই, সেটাও একটা পয়েন্ট। এখানে ক্লোরোপ্লাস্ট নাই, এটাও একটা পয়েন্ট। উদ্ভিদ আর প্রাণী কোষের তো অনেক ডিফারেন্সই আছে। এরপরে আসো, সমূহের যে বৈশিষ্ট্য, তার মধ্যে একটা বৈশিষ্ট্য তোমাদের বুঝতে অসুবিধা হবে, সেটা আমি একটু বুঝাই দিচ্ছি। কোষের মধ্যে হোমিওস্ট্যাটিক অবস্থা বজায় থাকে। তো হোমিওস্ট্যাটিক অবস্থা মানেটা কি? মাইক্রোভিলাই কি শুধু উদ্ভিদ কোষে থাকে? মাইক্রোভিলাই মূলত প্রাণী কোষে বেশি থাকে। উদ্ভিদ কোষও থাকতে পারে, বাট প্রাণী কোষেই থাকে। মাইক্রোভিলাই দেখলে তুমি বুঝবে এটা প্রাণী কোষ। ঠিক আছে। আচ্ছা, তো আমরা দেখো সবাই মিলে একটা নতুন টার্ম শিখবো, হোমিওস্ট্যাটিক অবস্থা। এটা কি জিনিস? পরিবেশের অবস্থার তারতম্যের মাঝেও অভ্যন্তরীণ স্থিতি অবস্থাকে বলা হয় হোমিওস্ট্যাটিক অবস্থা। এটা আবার কি জিনিস ভাই? পরিবেশের অবস্থার তারতম্য হলেও শরীরের ভেতরে একটা স্থিতি অবস্থা বিরাজ করবে। এটার ব্যাপারটা হলো এরকম। ধরো তুমি সাইবেরিয়াতে গেছো। সাইবেরিয়াতে কেমন রে, ঠান্ডা না গরম জানো? অনেক ঠান্ডা, হ্যাঁ। তো তোমার হাতে একটা লোহার পুতুল আছে, লোহার পুতুল। তো তুমি সাইবেরিয়াতে গিয়েছো এবং তুমি ঠান্ডার মধ্যে বাইরেই ওই পুতুলটা নিয়ে 5 মিনিট দাঁড়ায় আছো, 5-10 মিনিট। বাইরের টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস, এরকম ঠান্ডা। আচ্ছা, 10 মিনিট পরে তোমার বডি টেম্পারেচার এটা কি 0 ডিগ্রি হয়ে যাবে, নাকি শরীরটা গরমই থাকবে? তোমাদের কি মনে হয়?
10 মিনিট বাইরে দাঁড়ায় আছো, তুমিও কি 0 ডিগ্রি হয়ে যাবা, নাকি তোমার শরীর উষ্ণ রক্ত বিশিষ্ট, তুমি গরমই থাকবা? আচ্ছা, তোমরা বলছো যে ভাইয়া গরমই থাকবো, ওকে। হ্যাঁ, আমরা অনেক কাঁপবো, ঠান্ডা লাগবে, কিন্তু আমাদের শরীরটা গরমই থাকবে। হ্যাঁ, কিন্তু তুমি যদি ওই লোহার পুতুলটা ধরো, ও কি গরম থাকবে নাকি একদম 0 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা হয়ে যাবে বলো তো, লোহার পুতুলটা? হ্যাঁ, লোহার পুতুল কিন্তু একদম ঠান্ডা হয়ে যাবে। তাহলে এখানে দুজনের মাঝে একটা ডিফারেন্স আছে। লোহার পুতুলের ভিতরে কোনো কোষ নাই, যার কারণে সেখানে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার মতো কেউ নাই, যার কারণে সে বরফ হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। কিন্তু তোমার কোষগুলা যখন দেখবে যে আরে ঠান্ডা, তখন ওরা বেশি বেশি তাপ উৎপাদন করার চেষ্টা করবে। বাইরে যতই ঠান্ডা হোক, কোষের যতক্ষণ শক্তি আছে, কোষ ততক্ষণ তাপ উৎপাদন করে তোমাকে গরম রাখার চেষ্টা করে যাবে। বুঝেছো? এটা হচ্ছে একটা হোমিওস্ট্যাটিক অবস্থা। পরিবেশের যাই হোক না কেন, শরীরের ভেতরে তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস থাকবে, সেটা 37 ডিগ্রি সেলসিয়াসই থাকবে। তোমাদেরকে জানাই রাখি, আমাদের বডির নর্মাল টেম্পারেচার 37 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? আচ্ছা, এবার ধরো তুমি মরুভূমিতে গেছো, সাহারা মরুভূমিতে, যেখানকার তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস। তো তোমার বডির টেম্পারেচারও কি 50 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে? না। তুমি অনেক ঘামবা, তুমি অনেক ঘামবা, কিন্তু তোমার শরীর আপ্রাণ চেষ্টা করবে যেন তোমার বডি টেম্পারেচার 37-এর বেশি না হয়। তোমার বডি টেম্পারেচার যেন যদি 40-42 ডিগ্রি উঠে যায়, তাহলে তুমি হিটে স্ট্রোক করে মারা যাবা। তো কোষের যতক্ষণ শক্তি থাকবে, সে আপ্রাণ চেষ্টা করবে যে পরিবেশে যতই 50 ডিগ্রি সেলসিয়াস হোক, আমি বডিতে 37 ডিগ্রিটাই মেনটেন করবো, এর বিনিময়ে আমি ঘামবো। তাহলে এই যে কোষ চেষ্টা করতেছে বাইরে যে কোনো অবস্থা সত্ত্বেও শরীরের ভেতরের টেম্পারেচারটাকে মেনটেন করা বা ঠিক রাখা, এই ব্যাপারটাকেই বলা হয় হোমিওস্ট্যাসিস। মনে রাখবা ভাইয়া, পরিবেশে তারতম্য যেমনই হোক, শুধু তাপমাত্রা না, এটা যে কোনো পরিস্থিতির জন্য প্রযোজ্য। পরিবেশে যেমনই হোক, শরীরের ভেতরে একটা স্থিতি অবস্থা তৈরি কর ব্যাপারটাকে বলা হয় হোমিওস্ট্যাসিস। তো তোমরা কি এখন বলতে পারবা যে হোমিওস্ট্যাসিস জিনিসটা আসলে কি? আচ্ছা, জান্নাতুল বলছো ভাইয়া, যদি হোমিওস্ট্যাসিস আমাদের টেম্পারেচার মেনটেন করতেই পারে, তাহলে জ্বর আসে কেন? এখানে আমি উত্তর দিব ভাইয়া, তোমরা কেবল শিখছো, আমরা কিছু বেসিক জিনিস জানতেছি। এর ব্যতিক্রম হাজার আছে, হাজার হাজার ব্যতিক্রম আছে। তো জ্বর আসাটাও একটা ব্যতিক্রম, হোমিওস্ট্যাসিসের ব্যতিক্রম। ঠিক আছে? হোমিওস্ট্যাসিস একটা স্বাভাবিক প্রক্রিয়া। জ্বর আসে যখন আমরা অসুস্থ হই, অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়, তখন হোমিওস্ট্যাসিস মেনটেন হতে পারে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে হোমিওস্ট্যাসিস মানে আহ, একটা পরিবেশের অবস্থার তারতম্যের মাঝেও অভ্যন্তরীণ স্থিতি অবস্থা। এটার পাশেও লিখে রাখো, তোমাদের পরীক্ষায় সংজ্ঞাতে এটা আসে। হোমিওস্ট্যাসিস কি? ঠিক আছে। আচ্ছা, তাওহিদ বলছো ভাইয়া, হোমিওস্ট্যাটিক নাকি হোমিওস্ট্যাসিস একই কথা? হোমিওস্ট্যাসিস মানে হলো প্রক্রিয়া। মনে রাখবা, যদি কোনো শব্দের শেষে এস আই এস থাকে, মানে সিস থাকে, তাহলে বুঝবা এটা একটা প্রক্রিয়া বোঝায়। যেমন ফটোসিনথেসিস, বুঝছো তো? শর্করা তৈরির প্রক্রিয়া। গ্লাইকোলাইসিস, গ্লুকোজের ভাঙ্গনের প্রক্রিয়া। তাহলে যদি কারো শেষে সিস থাকে, তাহলে বুঝবা এটা একটা প্রক্রিয়া। আর ওই প্রক্রিয়াটার অবস্থাটাকে আমরা হোমিওস্ট্যাটিক বলতেছি। হোমিওস্ট্যাসিস মেনটেন করা হলে সেই অবস্থাটাকে বলা হবে হোমিওস্ট্যাটিক অবস্থা। ঠিক আছে? হ্যাঁ। ফটোসিনথেটিক, এই যে একটু আগে আমরা দেখলাম, ফটোসিনথেসিস করতে পারে যে ব্যাকটেরিয়া, তাকে কি বলা হয়? ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া, তাই না? ঠিক একইভাবে হোমিওস্ট্যাসিস মেনটেন হলে সেটাকে আমরা বলবো হোমিওস্ট্যাটিক অবস্থা। বুঝেছো? ওকে। তাহলে কোষের বৈশিষ্ট্যের একটাই পড়াইলাম, যে কোষ হোমিওস্ট্যাসিস মেনটেন করতে পারে বা হোমিওস্ট্যাটিক অবস্থা বজায় রাখতে পারে, মানে পরিবেশে যেমনই হোক অভ্যন্তরীণ স্থিতি অবস্থা বজায় থাকবে।
ঠিক আছে। এই যে আমরা এতক্ষণ যা পড়লাম সেগুলো একটু নতুন টাইপের পড়া ছিল। এখন আমরা একটু পুরাতন পড়াতে চলে যাব, মানে একটু আমরা জানি এরকম পড়া। যাই হোক, কোষ বিদ্যা নামের একটা টপিক আছে তোমাদের বইতে। এখান থেকে যেটা পড়তে হবে, সংজ্ঞা পড়ার দরকার নাই যে কোষ বিদ্যা কাকে বলে। জীববিজ্ঞানের যে বিষয়ে কোষ নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় কোষ বিদ্যা বা সাইটোলজি। তাহলে ফাদার অফ সাইটোলজি কে? যিনি কোষ আবিষ্কার করেছেন তিনি হচ্ছে ফাদার অফ সাইটোলজি, রবার্ট হুক। ওনাকে বলা হয় কোষবিদ্যার জনক। আচ্ছা, ক্লাস আমাদের 2 ঘন্টার মতো হবে, 9:30 থেকে 11:30। ঠিক আছে। তাহলে কোষবিদ্যার জনক হচ্ছে রবার্ট হুক। আরেকটা আছে এক্সট্রা, আধুনিক কোষবিদ্যার জনক কার্ল পি সোয়ানসন। এটা একটু ভালো করে মনে রাখতে হবে, হ্যাঁ। শুধু যদি বলে কোষবিদ্যার জনককে তাহলে রবার্ট হুক, যদি বলে আধুনিক কোষবিদ্যার জনককে তাহলে কার্ল পি সোয়ানসন। আধুনিক বলতে উনি আসলে রিসেন্ট টাইমে কোষ সম্পর্কে অনেক কিছু বর্ণনা করেছেন, এই জন্য ওনাকে একটা ক্রেডিট দেওয়া হয়েছে যে উনি আধুনিক, মডার্ন ফাদার অফ সাইটোলজি। ঠিক আছে। ওকে, না কোনো সাল পড়তে হবে না, প্রথমেই বলে দিচ্ছি কোনো সাল পড়ার লাগবে না। এরপর আসো কোষ তত্ত্ব বা সেল থিওরি। কোষ সম্পর্কে এক একজন বিজ্ঞানী এক একটা কথা বলেছেন, সবার কথাকে একসাথে করে কোষ সম্পর্কে একটা তত্ত্ব তৈরি করা হয়েছে বা একটা থিওরি দেওয়া হয়েছে। যে কি, সকল জীব কোষ দিয়ে তৈরি। পৃথিবীতে ভাইয়া যারা জীব তারা সবাই কোষ দিয়ে তৈরি, উদ্ভিদ হোক, প্রাণী হোক, ব্যাকটেরিয়া হোক, সবাই কোষ দিয়ে তৈরি। এরপরে কোষ হলো জীবনের গাঠনিক এবং কার্যকরী একক। এরপরে সকল কোষ আগে থেকে বিরাজমান কোষ থেকেই সৃষ্টি, মানে একটা কোষ বিভাজিত হয়ে আর একটা কোষ সৃষ্টি হয়। তো এই যে তিনটা কথা, এগুলাকে বলা হয় কোষ তত্ত্ব বা সেল থিওরি। ঠিক আছে, তিনজন সায়েন্টিস্ট এই সেল থিওরি দিয়েছেন, স্লেইডেন, সোয়ান আর ভার্চু। তিনজন তিনটা কথা বলছেন। ঠিক আছে। তো এটা অতটা ইম্পর্টেন্ট কিছু না, রিডিং পড়ে রাখবা, মুখস্থ করতে হবে না। আমি তোমাদেরকে পড়ানোর সময় বলে দিব যে কোনটা তোমাদের ভবিষ্যতে পরীক্ষায় আসবে, মনে রাখতে হবে, ওগুলো তোমরা মার্ক করে দিবা। আর যেগুলো লাগবে না এগুলো এখন একবার পড়তেছো, একবার রিডিং পড়া উচিত। বই প্রথমবার পড়ার সময় একবার পড়া উচিত। এরপরের বার এগুলা না পড়লেও প্রবলেম হবে না, সব পড়া মুখস্থ করার প্রয়োজন নাই। ঠিক আছে। আচ্ছা, তাহলে কোষতত্ত্ব হলো। এরপরে এখানে কোষের প্রকারভেদ আছে, আমরা এই কোষের প্রকারভেদ পড়েই আজকে শেষ করব। কোষের অনেক রকম প্রকারভেদ হয় ভাইয়া, হ্যাঁ। কাজের ভিত্তিতে কোষকে দুই ভাগে ভাগ করা যায়। তত্ত্বের মূল কথা কি ক্ষতে আসবে? না, সাধারণত কোষ তত্ত্ব মুখ আসে না। ঠিক আছে। তো দেখো, কাজের ভিত্তিতে কোষ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে দেহকোষ, আর একটা হচ্ছে জনন কোষ। যারা দেহ গঠন করে ওরা দেহকোষ, যারা প্রজনন কাজে অংশগ্রহণ করে ওরা জনন কোষ। তো তোমরা আমাকে একটু বলো তো, দেহকোষ কি হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড, এন নাকি 2N? বলো তো। দেহকোষ, হ্যাঁ, ভেরি গুড। দেহকোষ হচ্ছে ডিপ্লয়েড। ডিপ্লয়েড বলতে 2N বোঝায়। আর অপোজিটে জনন কোষ হচ্ছে হ্যাপ্লয়েড। তোমরা কি জনন কোষের উদাহরণ দিতে পারো? জনন কোষের দুইটা উদাহরণ আছে। তাহলে দেখো, কোষ দুই প্রকার, দেহকোষ আর, হ্যাঁ, শুক্রাণু আর ডিম মানে হচ্ছে দুটা জনন কোষের উদাহরণ। ঠিক আছে। প্রতিদিন কি 2 ঘন্টা ক্লাস হবে? না, আজকে প্রথম দিন তো আমি একটু আস্তে যাচ্ছি যেন তোমরা সব বুঝতে পারো। বাট তোমরা যখন আমার সাথে 2-1 দিন ক্লাস করবা তখন আমিও ফার্স্ট যাব এবং তোমরা ধরতে পারবা। প্রথম দিন বুঝতেই পারছো, একটা নতুন সিস্টেমে একজন ভাইয়া নতুন পড়াচ্ছেন, একটু সময় তো লাগেই। আজকে 2 ঘন্টা লাগলেও সামনের দিনগুলোতে 1.5 ঘন্টার মধ্যেই হয়ে যাবে। তাহলে কাজের ভিত্তিতে কোষ দুই প্রকার, দেহকোষ। দেহকোষকে ইংলিশে সোমাটিক সেল বলে, এই ইংরেজি নামটা মুখস্থ করতে হবে। হ্যাঁ, এরা ডিপ্লয়েড হয়। তাহলে এদের কোন বিভাজনের মাধ্যমে দেহকোষ তৈরি হয় বলো তো? দেহকোষ তৈরি হয় কোন বিভাজনের মাধ্যমে? মাইটোসিস।
আর জনন কোষ তৈরি হয় কোন বিভাজনের মাধ্যমে? যদি বা তোমরা মিওসিস পড়েছো ইন্টারের বইয়ে, ওটাকে মায়োসিস দেওয়া। ঠিক আছে, তাহলে ডিপ্লয়েড কোষ বা দেহ কোষগুলা তৈরি হয় মাইটোসিসের মাধ্যমে, আর হ্যাপ্লয়েড কোষগুলা তৈরি হয় মায়োসিসের মাধ্যমে। ওকে, আচ্ছা, এটা গেল শরীরবৃত্তীয় কাজের ভিত্তিতে প্রকারভেদ। আমাদের বই এগুলোই আছে, দেখো। এই যে দেহ কোষে মনে রাখবা ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। হ্যাঁ, আর এটা মাইটোসিসের মাধ্যমে তৈরি, এটা আমরা জানি। আমাদের ডিপ্লয়েড কোষে কয়টা ক্রোমোজোম থাকে? 46টা ক্রোমোজোম থাকে। ঠিক আছে, হ্যাঁ, তোমরা মায়োসিসই লিখবা, তোমরা যখন 2 অধ্যায় পড়বা তখনই দেখবা ওখানে যেভাবে বানানটা আছে। আচ্ছা, এখানে আসো, জনন কোষ। জনন কোষকে গ্যামিটও বলে, হ্যাঁ, গ্যামিট। এবং এটা হ্যাপ্লয়েড, এরা হচ্ছে হ্যাপ্লয়েড। উদাহরণ কি? শুক্রাণু আর ডিম্বাণু। তাহলে এদের মধ্যে ক্রোমোজোম থাকবে কয়টা করে বলো? জনন কোষের ইংলিশ হচ্ছে গ্যামিট। হ্যাঁ, এদের ক্রোমোজোম থাকবে 23টা। ঠিক আছে, ওকে। আরো কিছু প্রকারভেদ আছে। আহ এটা তো আমরা বললাম হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড। কোষের প্রকারভেদ নিউক্লিয়াসের উপর ভিত্তি করে। যাদের সুগঠিত নিউক্লিয়াস থাকে তাদেরকে বলা হয় প্রকৃত কোষ। যাদের সুগঠিত নিউক্লিয়াস থাকে না তাদেরকে বলা হয় আদি কোষ। আদি কোষের ইংরেজি নাম প্রোক্যারিওটিক সেল, আর প্রকৃত কোষের ইংরেজি নাম ইউক্যারিওটিক সেল। প্রো মানে হলো আগে, প্রো মানে হলো আগে। ঠিক আছে, তো প্রোক্যারিওটিক সেল মানে যে আগে আসছে। তো বেশি উন্নত কে, প্রোক্যারিওটিক সেল নাকি ইউক্যারিওটিক সেল? 1 নম্বরটা নাকি 2 নম্বরটা? বেশি উন্নত কে? তখন আবার প্রোক্যারিওটিক বলিও না, যে পরে আসছে সে উন্নত। ঠিক আছে, আচ্ছা ভাই, জনন কোষকে রিপ্রোডাক্টিভ সেল বলে না? হ্যাঁ, একজনের অনেক নাম থাকতেই পারে। জনন কোষের নাম গ্যামিট সেলও হয়, রিপ্রোডাক্টিভ সেলও হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রোক্যারিওটিক সেল আগে আসছে, তারপরে ইউক্যারিওটিক সেল আসছে। ঠিক আছে, প্রো মানে ইনঅ্যাক্টিভ। হ্যাঁ, কোনো কোনো শব্দের শুরুতে প্রো বসলে ওটাকে আবার ইনঅ্যাক্টিভও বোঝায়, তবে এখানে এটা ইনঅ্যাক্টিভ না। কোনো হরমোনের শুরুতে যদি প্রো বসে বা এনজাইমের শুরুতে যদি প্রো বসে, তাহলে ওটা ইনঅ্যাক্টিভ বোঝায়। হ্যাঁ, তাহলে আদি কেন্দ্রিক আর প্রকৃত কেন্দ্রিক কোষ বা আদি কোষ আর প্রকৃত কোষের ডিফারেন্স কি? আদি কোষের সুগঠিত নিউক্লিয়াস ছিল না, প্রকৃত কোষের সুগঠিত নিউক্লিয়াস আছে। তো আমরা এখন আদি কোষ আর প্রকৃত কোষের পার্থক্য পড়ব। এটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা পড়া। ঠিক আছে, তো আদি কোষ কাকে বলে এই সংজ্ঞা আর মুখস্থ করার দরকার নেই। যে কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, কিংবা অঙ্গাণু থাকে না, আবরণী বেষ্টিত অঙ্গাণু থাকে না, তাদেরকে আদি কোষ বলে। বায়োলজি সেকেন্ড পেপারে কোনো সাইকেল শুরু হয়েছে কি না, আগে আমরা এটা শুরু করলাম, এটাতে একটু আগাই যাই, তারপরে সেকেন্ড পেপার নিয়ে চিন্তা করব। ঠিক আছে ভাইয়া, তাহলে আসো আদি কোষ। আদি কোষের আরেক নাম প্রাককেন্দ্রিক কোষ বা প্রোক্যারিওটিক সেল। এদের সংজ্ঞাটা রিডিং পড়বা, মুখস্থ করার দরকার নাই। হুম, তো একটা ব্যাকটেরিয়ার, এই যে একটা ব্যাকটেরিয়া দেখছো, তোমরা কি জানো একটা ব্যাকটেরিয়াতে কয়টা ক্রোমোজোম থাকে? নর্মালি একটা ব্যাকটেরিয়াতে একটা ক্রোমোজোম থাকে। আর একটা ক্রোমোজোমে কয়টা ডিএনএ থাকে জানো? একটা ডিএনএ। তাহলে বলো তো তোমার একটা কোষে কয়টা ডিএনএ আছে? তোমাদের এক একটা কোষে কয়টা ডিএনএ আছে? 46টা ক্রোমোজোম, 46টা ডিএনএ। ওকে, তো একটা ব্যাকটেরিয়ার একটাই ক্রোমোজোম, আর ওই একটা ক্রোমোজোম মানেই ওই একটা ডিএনএ থাকে আর কি। তো ব্যাকটেরিয়া তো নিউক্লিয়াস থাকে না, ব্যাকটেরিয়ার যে ডিএনএটা ওইটা নিউক্লিয়াসের মতো হয়ে অবস্থান করে। নিউক্লিয়াসের মতো, নিউক্লিয়াস না, নিউক্লিয়াসের মতো। এই নিউক্লিয়াসের মতো গঠনকে ওয়েড বলে, নিউক্লিওয়েড। মনে রাখবা, যদি কারো নামের শেষে ওয়েড থাকে, ও আই ডি, এই ওয়েডটা থাকে, তাহলে দেখতে তার মতো বোঝায়। কার মতো?
যে শব্দের পরে অয়েড আছে তার মতো। তাহলে নিউক্লিওয়েড দেখতে কার মতো? নিউক্লিয়াসের মতো, এই তো বুঝছো। তাহলে বলো তো ভাই, অ্যামিবয়েড মানে কার মতো? এই তো অ্যামিবার মতো। তাহলে বায়োলজিতে তোমরা এরকম অনেক ওয়াইড পাবা। তো যদি কারো নামের শেষে ওয়াইড থাকে তাহলে বুঝবা এটা ওর আগে যে শব্দটা তার মতো। তাহলে নিউক্লিওয়েড মানে নিউক্লিয়াসের মতো, নিউক্লিয়াস না, নিউক্লিয়াসের মতো। ঠিক আছে। আচ্ছা, তোমরা একটু পাবা রাইজয়েড, রাইজোমের মতো, বা এরকম আরো অনেক শব্দই আছে বায়োলজিতে পাবা। তো আমরা একটা জানলাম আদিকোষের নিউক্লিওয়েড থাকে। আর নিউক্লিওয়েড কি? যে আদিকোষের যে ডিএনএ সেটা অনেকটা নিউক্লিয়াসের মতো লাগে, ওইটাকে বলা হয় নিউক্লিওয়েড। তো আমরা আসি বইতে। হ্যাঁ, তাহলে দেখো আদিকোষের সাইটোপ্লাজমে মুক্তভাবে অবস্থানকারী বৃত্তাকার ডিএনএ অঞ্চলকে নিউক্লিওয়েড বলে। এটা ক নম্বরে আসে, এটা লিখে রাখো তোমরা। নিউক্লিওয়েড কি, এটা ক নম্বরে আসে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো। তোমরা জানো কোষের প্রোটিন ফ্যাক্টরিকে? ভেরি গুড, রাইবোজোম। তো রাইবোজোম এমন একটা অঙ্গাণু, এটা আদিকোষ প্রকৃত কোষ সবারই আছে। আদিকোষের একটা অঙ্গাণুই আছে, সেটা হচ্ছে রাইবোজোম। বেচারা গরিব, ওর একমাত্র সম্বল হচ্ছে রাইবোজোম। তো আদিকোষের রাইবোজোম 70S। তোমরা নিশ্চয়ই 70S এর মানে বোঝো না, এটা আমরা আজকে বুঝবোও না। রাইবোজোম টপিক আছে আমাদের তৃতীয় ক্লাসে বা চতুর্থ ক্লাসে, এটা আমরা পড়বো। সেদিন আমরা দেখব এই 70S বা 70S এর মানে কি। আচ্ছা, যারা বোঝো তারা তো ওকে, ভালো, ঠিক আছে। আচ্ছা, এখানে তাহলে আদিকোষে রাইবোজোম আছে এবং সেটা 70S। ওকে, দেন আসো, এখানে একটা কথা আমরা ছেড়ে আসছি। নন হিস্টোন প্রোটিন যুক্ত একটা মাত্র ডিএনএ আছে। তো এই নন হিস্টোন প্রোটিন ব্যাপারটা কি জিনিস? তো তোমাদেরকে একটা জিনিস জানাই রাখি, যে হিস্টোন হলো একটা প্রোটিন। হিস্টোন এটা আমাদের ক্রোমোজোম না? ক্রোমোজোম। ক্রোমোজোমকে যদি আমরা খুলি তাহলে এরকম সুতা পাবো, যেটাকে বলা হয় ক্রোমাটিন ফাইবার, চিকন চিকন সুতা। এই সুতাকে যদি আরো খোলা হয় তাহলে দেখবো এরকম গোল গোল কিছু উপাদান আছে। এই গোল গোল গুটিগুলাকে বলা হয় হিস্টোন প্রোটিন। এই গোল গুটি কেন? কারণ ডিএনএ ওদের গায়ে পেঁচানো থাকে। যেরকম করে তোমরা ঘুড়ি উড়াও, নাটাইয়ের মধ্যে সুতা পেঁচায় রাখো, এরকম ক্রোমোজোমের ভেতরেও কিছু ডিএনএ, কিছু প্রোটিনের গায়ে ডিএনএ পেঁচানো থাকে। এই প্রোটিনগুলাকে বলা হয় হিস্টোন প্রোটিন। কি প্রোটিন? হিস্টোন প্রোটিন। তো তোমরা এখানে যা দেখছো এগুলো হচ্ছে হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন সরাই দিলে তোমরা যা পাবা সেটা হইতেছে এই যে ডিএনএ। ডিএনএ ডাবল হেলিক্স। তাহলে ডিএনএ ক্রোমোজোমের মধ্যে কিসের মধ্যে পেঁচানো থাকে বলো তো সবাই? আচ্ছা, কোন ছবি আঁকতে হবে আমি মার্ক করে দেবো, এখনো তোমাদের আঁকার মতো কোনো ছবি আসেনি। তাহলে ডিএনএ ক্রোমোজোমের ভেতরে কার গায়ে পেঁচানো থাকে বলো? এই ছবিটা দেখলে আরো ক্লিয়ার হবা। এই যে গোল্লাগুলা দেখছো, এই গোল্লাগুলার গায়ে ডিএনএ পেঁচানো থাকে। এই গোল্লাগুলাকে কি বলে? হিস্টোন প্রোটিন বলে। ঠিক আছে, এই গোল্লাগুলাকে বলা হয় হিস্টোন প্রোটিন। তো আদিকোষে হিস্টোন প্রোটিন থাকে না, ওর জায়গায় একটু অনুন্নত মানের প্রোটিন থাকে, ওটাকে নন হিস্টোন প্রোটিন বলে। তাহলে মনে রাখবা হিস্টোনটা কি, আমাদের ডিএনএ পেঁচানো থাকে যে সুতাতে, সেই সুতাকে বলা হয়, সেই পেঁচানো গোলটাকে বলা হয় হিস্টোন। ডিএনএ পেঁচানো থাকে যে প্রোটিনে, তার নাম হিস্টোন প্রোটিন। ঠিক আছে। আদি কোষে এরকম হিস্টোন প্রোটিন নাই, নন হিস্টোন প্রোটিন আছে, একটু অন্য রকমের প্রোটিন। ঠিক আছে। তাহলে আদি কোষে আমরা দেখলাম এর নিউক্লিয়াস নাই, এর ক্রোমোজোমে আছে নন হিস্টোন প্রোটিন,
এর আছে 70s রাইবোজোম। এরপরে তোমরা বলো তো আদি কোষের বিভাজন হয় কোন প্রক্রিয়ায়? আচ্ছা ভাই, ক্লাসে রেকর্ড পাবো যদি এখন ক্লাসটা না করি? হ্যাঁ, আমরা তোমাদের গ্রুপে ক্লাসে রেকর্ড দিয়ে দিব। গুড, অ্যামাইটোসিস তোমরা তো জানো। তাহলে আদি কোষের বিভাজন হয় অ্যামাইটোসিস প্রক্রিয়ায়। আরেকটা আছে, ওটাকে দ্বিভাজন পদ্ধতি বলা হয়। এই অ্যামাইটোসিস আর দ্বিভাজনের পার্থক্য কি, এটা আমরা কোষ বিভাজন চ্যাপ্টারে শিখবো। এখন শুধু জেনে রাখি, অ্যামাইটোসিস বা দ্বিভাজন যে কোনো পদ্ধতিতেই আদি কোষ বিভাজন করতে পারে। ঠিক আছে, আদি কোষের উদাহরণ কি? প্রথম উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া। পৃথিবীর সব ব্যাকটেরিয়ারাই আদি কোষ। এরপরে উদাহরণ হচ্ছে মাইকোপ্লাজমা। তোমরা কি বলতে পারো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর আছে কিনা? রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। দ্বিবিভাজনকে কি অ্যামাইটোসিস বলতে পারবো? কিছু পার্থক্য আছে, কিন্তু বলা যাবে আর কি। হ্যাঁ, আচ্ছা। ব্যাকটেরিয়াতে কোষ প্রাচীর আছে, ব্যাকটেরিয়াতে কোষ প্রাচীর আছে, কিন্তু মাইকোপ্লাজমা বেচারা ব্যাকটেরিয়াতে কোষ প্রাচীর নাই। তাহলে কোষ প্রাচীর বিহীন ব্যাকটেরিয়াকে বলা হয় মাইকোপ্লাজমা। তোমরা এটা বইয়ে লিখে রাখো ভাই, হ্যাঁ। কোষ প্রাচীর বিহীন ব্যাকটেরিয়া গুলাকে বলা হয় মাইকোপ্লাজমা। এরাও একটা ব্যাকটেরিয়া, তবে ওদের কোষ প্রাচীর নাই। এরাও আদি কোষ। এখানে ইকোলাই এর নাম দেওয়া আছে, ইস্কেরিকিয়া কোলাই। এটার উচ্চারণ কি করো তোমরা? ইস্কেরিকিয়া কোলাই, বুঝছো? যেটা বলতা, যাই বলতা বলতা, এটার অ্যাকচুয়াল উচ্চারণ হচ্ছে ইশকেরিকিয়া কোলাই। ওকে। এরপর আসো সায়ানো ব্যাকটেরিয়া বা ব্লু গ্রিন অ্যালগি। তোমরা কি কেউ আমাকে বলতে পারবা অ্যালগি মানে কি? ইকোলাই পড়বা, ঠিক আছে, ইকোলাই পড়াই ভালো। ইশকেরিকিয়া কোলাই আর বলার দরকার নেই। আচ্ছা, হ্যাঁ বলেছে অ্যালগি মানে হচ্ছে শৈবাল। তাহলে ব্লু গ্রিন অ্যালগি মানে? ব্লু গ্রিন অ্যালগি মানে নীলাভ সবুজ শৈবাল, নাম তো শুনছই, তাই না? এখন আমার একটা এখানে কোশ্চেন আছে। এই নীলাভ সবুজ শৈবাল অথবা সায়ানোব্যাকটেরিয়া, সে আসলে ব্যাকটেরিয়া নাকি শৈবাল? দুটাই তো আর হবে না, একটা হবে, হয় ব্যাকটেরিয়া নয় শৈবাল। তো নীলাভ সবুজ শৈবাল অথবা ব্লু গ্রিন অ্যালগি। আর একটা নাম সায়ানোব্যাকটেরিয়া। অ্যাকচুয়ালি সে কি, ব্যাকটেরিয়া নাকি শৈবাল? অনেকেই শৈবাল বলেছো, অনেকেই ব্যাকটেরিয়া বলেছো। যাই হোক, আমি বলে রাখি, শৈবাল একটু পরে আসি। এই যে প্রকৃত কোষ যখন পড়বো আমরা, প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেল, প্রকৃত কোষের উদাহরণ হচ্ছে শৈবাল। তাহলে পৃথিবীতে যে শৈবাল গুলো আছে তারা প্রকৃত কোষ। এবার বলো, সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল, সে কি আসলে শৈবাল না ব্যাকটেরিয়া? এবার বলো। এইবার ব্যাকটেরিয়া, ঠিক আছে। তাহলে ওকে শৈবাল কেন বলা হচ্ছে? ভাইয়া, অনেক আগে যখন প্রথম সায়ানোব্যাকটেরিয়াকে দেখা হয়েছে, তখন দেখা গেছে যে ও খাবার তৈরি করতে পারে। তো খাবার তৈরি করতে পারে দেখেই বিজ্ঞানীরা ওকে বলে দিচ্ছে শৈবাল, এটা একটা শৈবাল। কিন্তু খাবার তৈরি করতে পারলেই যে শৈবাল না, এটা তখনও তারা বোঝে নাই। পরে, অনেক পরে বিজ্ঞানীরা আরো গবেষণা করে দেখলো, আরে এই যে ব্লু গ্রিন অ্যালগি, যাকে নীলাভ সবুজ শৈবাল বলা হয়, ওর তো নিউক্লিয়াসই নাই, ও তো ক্লোরোপ্লাস্টও নাই, শুধু ক্লোরোফিল অণু আছে, সবুজ বর্ণ আছে। একে তো কোনোভাবেই প্রকৃত কোষ বলা যায় না, কোনোভাবেই শৈবাল বলা যায় না। এ অ্যাকচুয়ালি আদি কোষ। তখন ওর নামটা চেঞ্জ করে সায়ানো ব্যাকটেরিয়া দেওয়া হয়েছে, একটু নীলাভ ব্যাকটেরিয়া। যে ব্যাকটেরিয়া কিন্তু একটু নীলচে, খাবার তৈরি করতে পারে, ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া। কিন্তু ওর আগের নামটা ডিলেট করা হয় নাই, মানে চাইলে ওই নামেও ডাকতে পারো, একটা নাম ছিল, বাদ আর কেন দিব। তাই ওর নাম দুটাই চলে, নীলাভ সবুজ শৈবালও বলে, সায়ানো ব্যাকটেরিয়াও বলে। তাহলে আজ থেকে তোমরা ব্যাপারটা বুঝছো তো, যে নীলাভ সবুজ শৈবাল ও সায়ানো ব্যাকটেরিয়া দুজনেই সেম জিনিস, বাট এরা কি আসলে ব্যাকটেরিয়া নাকি শৈবাল?
এরা আসলে ব্যাকটেরিয়া। আর একটা নীলাভ সবুজ শৈবাল বা এই সায়ানোব্যাকটেরিয়ার উদাহরণ হলো নস্টক। নাম শুনেছো তোমরা, পড়ে আসছো না? তাহলে নস্টক হচ্ছে একটা নীলাভ সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়া এর উদাহরণ। উদাহরণ, ঠিক আছে? তাহলে নস্টক কি শৈবাল নাকি ব্যাকটেরিয়া, কি বলবা? ব্যাকটেরিয়া, ঠিক আছে। আচ্ছা, সব শেষ কথা, আদি কোষে সবাত শ্বসন হয় নাকি অবাত শ্বসন হয়? আহ, আদি কোষে তো মাইটোকন্ড্রিয়া নাই, তাহলে তো সবাত শ্বসন হওয়ার সুযোগ নাই, ওদের অবাত শ্বসন হয়। তাহলে আমরা আদি কোষের অনেক বৈশিষ্ট্য পড়লাম, আমি রিপিট করি আর তোমাদেরকে একটু প্রশ্ন ধরি। আদি কোষের প্রথম বৈশিষ্ট্য, এর সুগঠিত নিউক্লিয়াস থাকে না। এর যে ক্রোমোজোম বা ডিএনএ তে হিস্টোন প্রোটিন থাকে না। এর ডিএনএ অঞ্চলকে বলা হয় নিউক্লিওয়েড। এর রাইবোজোম 70S। এর বিভাজন এর কোষ বিভাজন হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়া। এর উদাহরণ হলো মাইকোপ্লাজমা, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, এগুলা। এরা অবাত শ্বসন করে। আর একটা কথা বলতে ভুলে গেছিলাম, কোন রাজ্যের সব জীব আদিকোষী পড়ছো তোমরা? মনেরা রাজ্য। সেই মনেরা রাজ্যের সবগুলা জীবই হচ্ছে আদিকোষী। তোমাদেরকে একটা কোশ্চেন দিলাম, দেখো তো উত্তর কি হবে। আধুনিক কোষবিদ্যার জনক কে? রবার্ট হুক, কার্ল পি সোয়ানসন, নাকি জ্যাকব স্লেইডেন, নাকি রুডলফ ভিরসাউ? আধুনিক কোষবিদ্যার জনক আমরা বলেছিলাম, আমি বলেছিলাম কোষবিদ্যার জনক বললে রবার্ট হুক, আর আধুনিক কোষবিদ্যার জনক বললে কার্ল পি সোয়ানসন। ম্যাক্সিমামই সঠিক উত্তর দিয়েছো, দেখো তোমাদের উত্তর দেখাচ্ছি। ওকে, আচ্ছা, আরেকটা প্রশ্ন দেই। আদিকোষ কোন প্রক্রিয়ায় বিভাজিত হয়? মাইটোসিস, মিওসিস, অ্যামাইটোসিস, সাইটোকাইনেসিস? তাহলে আদিকোষ বিভাজিত হয় দ্বিভাজন পদ্ধতিতে বা অ্যামাইটোসিস পদ্ধতিতে। ভেরি গুড, এটা তো 80-র উপরে, 80%-এর উপরে পারছো তোমরা। So, তোমাদের পড়া কিন্তু ক্লাসেই হয়ে গেল। আচ্ছা, জীবন্ত কোষ প্রথম কে পর্যবেক্ষণ করেন? মোর্শেদ বলছো ভাইয়া নেট প্রবলেম করতেছে। ভাইয়া আমাদের এখানে নেট প্রবলেম নাই, আমরা স্টারলিংক ব্যবহার করি। এটা তোমাদের আশেপাশে এলাকার নেট প্রবলেম হতে পারে ভাইয়া, হ্যাঁ। আমাদের এখানে স্টারলিংক নেওয়া হয়েছে, তো নেট প্রবলেম হয় না এখানে। তাহলে জীবন্ত কোষ পর্যবেক্ষণ করেন কে? রবার্ট হুক, লিওয়েন হুক, নাকি রবার্ট ব্রাউন, নাকি স্টিকেভিজ? তাহলে জীবন্ত কোষ পর্যবেক্ষণ করেন রবার্ট, না, রবার্ট না, অ্যান্থনি ভ্যান লিওয়েন হুক। তোমরা সঠিক উত্তর দিয়েছো, ঠিক আছে। তাহলে কিছু কোশ্চেন প্র্যাকটিস হলো, চলো আরেকটু পড়ি, তারপর আরেকটু করবো নি। এরপরে আসো প্রকৃত কোষের বৈশিষ্ট্য। তো প্রকৃত কোষের বৈশিষ্ট্য আসলে আদি কোষের চেয়ে ভালো, এগুলো এমনি পারবা। হ্যাঁ, প্রকৃত কোষের নিউক্লিয়াস আছে, এর সব অঙ্গাণু আছে। হ্যাঁ, এদের রাইবোজোম 80S। এদের ডিএনএ তে হিস্টোন প্রোটিন থাকে। আদি কোষের ডিএনএ বৃত্তাকার, এদের ডিএনএ লম্বা সূত্রাকার। উদাহরণ কি? শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটস। এটা লিখে রাখতে পারো, ব্রায়োফাইটস মানে মস। তোমরা দেখবা ওই যে পুকুর পাড়ে বা কলের পাড়ে ভেজা জায়গায় সবুজ কার্পেটের মতো হয়ে থাকে না, ওগুলা হচ্ছে মস উদ্ভিদ। আর টেরিডোফাইটা হচ্ছে ফার্ন, দেয়ালে জন্মায় এগুলা। তোমরা 6 অধ্যায়ে মস এবং ফার্ন সম্পর্কে ডিটেলস পাবা। জিমনোস্পার্ম মানে নগ্নবীজী উদ্ভিদ, সাইকাস। এটা 7 অধ্যায়ের পড়া তোমাদের, এখানে শুধু নামগুলো আছে। আর অ্যানজিওস্পার্ম মানে আবৃতবীজী, আম, জাম, কাঁঠাল, এগুলা। এই বাংলা নামগুলো একটু এখন থেকে পড়ে ফেলবা, তাহলে ভবিষ্যতে কঠিন হবে না, হ্যাঁ।
তাহলে শৈবাল, ছত্রাক, মস, ফার্ন, নগ্নবীজি, আবৃতবীজি এরা সবাই প্রকৃত কোষ। পৃথিবীতে প্রথম প্রকৃত কোষের উদাহরণ বঙ্গীয় মরফা পিউবিসেন্স নামের একটা লোহিত শৈবাল বা লাল শৈবাল। এটা একটা ইম্পর্টেন্ট পড়া। প্রথম প্রকৃত কোষের উদাহরণ। ঠিক আছে, ওকে। এরপরে আসো, আদি কোষ আর প্রকৃত কোষের পার্থক্য দেওয়া আছে। তো এটা আমি তোমাদেরকে পড়াই দিছি, তোমরা এখন এটা নিজেরা পড়বা। হোমওয়ার্ক থাকলো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4, 9, 10, 5, 6, 7 এখন পড়বা না, এখন পড়লে বুঝবা না। 8 নম্বরটাও, 5, 6, 7, 8 আর 11 এগুলা পরে পড়বো আমরা, এখন না। ঠিক আছে। আচ্ছা, বুসরা বলছে ভাই 50 + 30 70 কেন, আর 80, এই 60 + 40 80 কেন? এটা ভুল না, এটা সঠিক। এটা আমরা যেদিন রাইবোজোম পড়বো ওই দিন শিখবো। ঠিক আছে, এটার ব্যাখ্যাটা আমরা জানবো। এটা সঠিকই আছে, পরে দেখবো না, হ্যাঁ। আচ্ছা, আমাদের আজকের লাস্ট টপিক, কোষের আর একটা প্রকারভেদ আছে, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। এটা তো তোমরা জানো, উদ্ভিদ কোষে কোষ গহ্বর বড় হয়, প্রাণী কোষে ছোট হয়। উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট আছে, প্রাণী কোষে নাই। উদ্ভিদ কোষের সেন্ট্রোজোম থাকে না, প্রাণী কোষে সেন্ট্রোজোম থাকে। উদ্ভিদের সঞ্চিত খাবার স্টার্চ বা শ্বেতসার, প্রাণীর সঞ্চিত খাবার চর্বি ও গ্লাইকোজেন। এই টপিকটা 5 স্টার। উদ্ভিদ আর প্রাণী কোষের পার্থক্য না জানলে যে কোনো দিন তোমার কলেজের টিচার তোমার কান ধরে টেনে দাঁড় করাইতে পারে। এইটার পার্থক্য জানতেই হবে, উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের পার্থক্য। তাহলে বলো, সেন্ট্রোজোম থাকে না কার, উদ্ভিদ কোষের না প্রাণী কোষের? উদ্ভিদ কোষের, গুড। সঞ্চিত খাবার স্টার্চ, এটা কি উদ্ভিদের না প্রাণীর? স্টার্চ বা শ্বেতসার জাতীয় খাবার সঞ্চয় করে উদ্ভিদ। প্রাণী সঞ্চয় করে কোনটা? প্রাণী কোষ সঞ্চয় করে কোনটা? গ্লাইকোজেন ও চর্বি। আমাদের শরীরে চর্বি জমা হয় না বলো? আমাদের শরীরে অনেক চর্বি জমা হয়। ঠিক আছে, ওকে। তো ওগুলো সঞ্চিত খাবার। আচ্ছা, স্লাইডে কি আছে আর একটু দেখি চলো। হ্যাঁ, ওইটাই, উদ্ভিদ আর প্রাণী কোষের পার্থক্য। আচ্ছা, আরেকটা বলা যেতে পারে, উদ্ভিদ কোষের সবার বাইরের লেয়ারের নাম কি বলো? কোষ প্রাচীর। আর প্রাণী কোষের সবার বাইরের লেয়ারের নাম? কোষ ঝিল্লি। ওকে। উদ্ভিদ কোষে একটা বড় কোষ গহ্বর আছে, প্রাণী কোষে কিন্তু কোষ গহ্বর নাই। উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট আছে, প্রাণী কোষে ক্লোরোপ্লাস্ট থাকবে না। ওকে। উদ্ভিদ কোষে অবশ্য সেন্ট্রোজোম থাকবে, যদি বা এই ছবিতে সেন্ট্রোজোম নাই, আমরা এমনি দিই। প্রাণী কোষে সেন্ট্রোজোম থাকে, উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না। এখানে সঞ্চিত খাবার হবে স্টার্চ, এখানকার সঞ্চিত খাবার হবে গ্লাইকোজেন। এই বেসিক ডিফারেন্স গুলো মনে রাখতেই হবে। ঠিক আছে, তো এই দিয়ে আমাদের আজকের টপিকের পড়া শেষ। আমরা আগামী বৃহস্পতিবার পড়া শুরু করব এই স্টেম সেল থেকে। তোমাদের কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারো। নিউক্লিয়াস কি মাঝে থাকে নাকি সাইডে থাকে? নিউক্লিয়াস মাঝখানেই থাকে, তবে কোষ গহ্বর বড় হলে নিউক্লিয়াস সাইডে চলে যেতে পারে, তবে ও মাঝখানেই থাকে। ঠিক আছে।
তাহলে আমরা আজকে পড়লাম কোষ আবিষ্কারের ইতিহাস, সবচেয়ে বড় কোষ, সবচেয়ে লম্বা কোষ, আরো পড়লাম কোষ কিভাবে সৃষ্টি হয়েছিল, অতটা ইম্পর্টেন্ট না। পড়েছি এন্ডোসিম্বায়োসিস প্রক্রিয়া, এরপরে কোষের বৈশিষ্ট্য, হোমিওস্ট্যাটিক অবস্থা, এরপরে পড়লাম আদি কোষ, প্রকৃত কোষ, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, দেহকোষ, জনন কোষ, এই পার্থক্যগুলা। এইটাই ছিল আমাদের আজকের পড়া। আগামী বৃহস্পতিবার শুরু থেকে এই স্টেম সেলের পূর্ব পর্যন্ত পরীক্ষা হবে। যেগুলো আমি দাগায় দিছি এগুলাই পড়বা। যেমন আরাফাত বলছে ভাই লাইন বাই লাইন মুখস্থ করব। আমি কি একবার বলছি লাইন বাই লাইন মুখস্থ করতে? বলি নাই তো। এই যে দেখো এগুলা তো বলি নাই, তো এগুলা পড়ার দরকার নেই। তারপরে এগুলা তো বলি নাই, এগুলো পড়ার দরকার নেই। ঠিক আছে, এটা বাদ দিছি, এটা পড়ার দরকার নেই। এগুলা তো বলি নাই পড়তে। সব মুখস্থ করার দরকার নেই। ক্লাস করলেই বুঝবা কোনটা পড়তে হবে, কোনটা বাদ দিলেও চলবে। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, সাইটোস্কেলেটন কি কোষ কঙ্কাল? হ্যাঁ, সাইটোস্কেলেটন মানে কোষ কঙ্কাল। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, বিজ্ঞানীদের নাম কি ক মার্কে থাকবে? না, বিজ্ঞানীদের নাম ক মার্কে থাকে না। চ্যাপ্টার শেষ হলে মেগা এক্সাম হবে না, সাইকেল শেষ হলে মেগা এক্সাম হবে। হ্যাঁ, আমি যা মার্ক করে দিয়েছি তাই পড়বা। ওকে। আচ্ছা আসো, আরো কিছু কোশ্চেন তোমাদেরকে আমি দিতে পারি প্র্যাকটিসের জন্য। পুরাতন পড়া মনে আছে? প্রথমেই যেটা পড়েছিলাম, কিভাবে পরীক্ষা দিবে এটা আমরা গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে জানাই দিব ভাইয়া। হ্যাঁ, সর্বপ্রথম সেল শব্দটা ব্যবহার করেন কে? এটা হচ্ছে রবার্ট হুক। পারছো, সবাই পারছো, ভেরি গুড। কোন কোষে নিউক্লিয়াস ও ঝিল্লি বেষ্টিত অঙ্গাণু থাকে না? বুঝে শুনে উত্তর দিতে হবে। কোন কোষে নিউক্লিয়াস থাকে না, ঝিল্লি বেষ্টিত অঙ্গাণু থাকে না? হ্যাঁ, এই তো প্রোক্যারিওটিক কোষ, আদি কোষ। আদি কোষে নিউক্লিয়াস, ঝিল্লি বেষ্টিত অঙ্গাণু এগুলা থাকবে না। আচ্ছা, এবার একটা মেডিকেলে আসা প্রশ্ন দিই। বিগত বছরে মেডিকেলে আসছে, 2 বছর আগে, 23-24 সালে, প্রাণীকোষ বিষয়ে কোনটা সঠিক? তাহলে যখন আমরা আজকের পড়াটা পড়লাম, আমরা এখান থেকে মেডিকেলের দুইটা একটা প্রশ্ন কমন পেয়ে গেলাম। পারছো তো সবাই, সেই অবস্থা। তাহলে প্রাণী কোষের সম্পর্কে সঠিক হচ্ছে প্রাণী কোষে সেন্ট্রোজোম থাকে। আর বাকিগুলো উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, বড় কোষ গহ্বর, শোষিত খাবার শ্বেতসার, প্লাস্টিড থাকা, তাই না? এগুলো উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে আমাদের আজকের পড়া এই পর্যন্তই। তোমাদের আর কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারো, আর না থাকলে আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার। সবার জন্য দোয়া ও শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। এই যে স্লাইড দিয়ে ক্লাস নিলাম, এটা গ্রুপে, তোমাদের গ্রুপে কালকে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ঠিক আছে। আল্লাহ হাফেজ।